তোকে ঘিরে লিখেছেন ফাবিয়াহ মম। পর্ব 17। বিদীর্ণ আকাশ চিরে বজ্রপাতের মতো কারোর হাউমাউ কান্নার প্রলাপ ভেসে আসছে। রুমের দরজা ভেতর থেকে লাগানো সত্ত্বেও গগনচুম্বী কান্নার তপ্ত ধ্বনি ড্রয়িং রুম পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। প্রচণ্ড উৎকণ্ঠায় এদিক ওদিক পায়চারি করছে আয়মান। শ্রেয়া সোফায় বসে মাথা নিচের দিকে নুয়ে চুপিসারে কাঁদছে। দুপুরের বীভৎস ঘটনাটা পূর্ণতার নরম মনে বিষাক্ত হুলের মতো এখনও বিদ্ধ করছে। ওয়াশরুমের ঝর্ণা ছেড়ে মাথার চুল টেনে ফ্লোরে বসে আত্মাহুতির মতো বিলাপ করছে পূর্ণতা। ছোটবেলার বন্ধু কেন অসৎ উদ্দেশ্যে স্পর্শ করল? একসাথে খেলাধুলা করা চারটে সাথীগুলোর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ছেলে বন্ধুটা এত জঘন্যতম কাজ করলো। ধিক্কার। পূর্ণতা ফ্লোর থেকে উঠে দেয়ালে দুই হাত রেখে সজোরে নিজের মাথা দেয়ালে বাড়ি দিল। দারুণ শব্দ হলো একটা। আয়মান ও শ্রেয়া চমকে উঠে পূর্ণতার বদ্ধরুমের দরজা ধাক্কাতে লাগলো। পূর্ণতা বোন, নিজের ক্ষতি করিস না, দরজাটা খোল হারামি। প্লিজ দোস্ত, দরজাটা খোল। পূর্ণতা, একবার দরজাটা খোল না। শ্রেয়া দরজায় ধাক্কাতে ধাক্কাতে হু হু করে মাথা নুয়ে কেঁদে দিল। আয়মান শ্রেয়ার দিকে তাকিয়ে দরজা ধাক্কা দেওয়ার জো খুঁজে পেল না। শ্রেয়ার মাথায় অকপট ভাবে হাত রেখে বলল, প্লিজ শ্রেয়া, কাঁদিস না, তুই কাঁদলে। শ্রেয়া আয়মানের কথায় মুখ তুলে তাকায়। আয়মান চট করে কথা ঘুরিয়ে ওর মাথা থেকে হাত সরিয়ে বলে উঠে, নাকমোস খচ্চর, পুরা খচ্চরে লাগান লাগতাছে। আয়মানের কথার প্রসঙ্গ পাল্টে আবার দরজা ধাক্কা দেওয়ায় মগ্ন হলে শ্রেয়া হাতে থাকা টিস্যু দিয়ে নাক মুছে দরজায় কান লাগিয়ে ভেতর থেকে কিছু শোনার চেষ্টা করছে আয়মান। না, ঝর্ণার হালকা শব্দ ছাড়া কিছু শোনা যাচ্ছে না। আয়মান ব্যতিব্যস্ত হয়ে নিজের পকেট থেকে ফোন বের করে সোফার কাছে যেয়ে দাঁড়ালো। ফোনের কিপ্যাডে নম্বর ডায়াল করতেই শ্রেয়াকে বলে উঠল, শ্রেয়া, দরজা থেকে সরে আয়, সোফায় বস। শ্রেয়া আয়মানের কঠোর নির্দেশনা পেয়ে বিস্ফোরিত চোখে গুটি গুটি পায়ে সোফায় যেয়ে বসতেই বলে উঠল, কাকে কল দিচ্ছিস? যাকে কল দিলে পূর্ণতা এই মুহূর্তে ঠান্ডা হবে। মানে? শ্রেয়ার কণ্ঠে স্পষ্ট কৌতূহল। মানে টানের উত্তর দেওয়ার সময় নেই, চুপচাপ বসতে বলছি, বস। আয়মান কানে ফোন এঁটে কাউকে কলের বিপরীতে বলে উঠল, আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওপাশ থেকে হাসি মুখের উত্তর, আরে আয়মান দেখি, হঠাৎ কি মনে করে স্মরণ করলাম মিয়া, ভুইলাই গেছো, ফোনে দাও না। বললেন না বড় ভাই, সেমিস্টারের যে চাপ সারের পড়ালেখা খাইয়া নিছে। ভাই, একটা দরকার ছিল। ফর্মালিটি করিস না বেটা, বল কি দরকার? ওয়াকিল ভাই, একজনের নাম্বার লাগবো আর্জেন্ট, বুঝছো, একটু তাড়াতাড়ি দিতে পারবা? আর্জেন্ট? আচ্ছা, নাম কও। পূর্ব বসের নাম্বারটা একটু লাগতো ভাই, একটু প্রাইভেট টক করতাম। ওনার নাম্বার লাগবো? কিও, পলিটিক্স করতে ইচ্ছা যাচ্ছে নি? হা হা, ওই আর কি, একটু ডিসকাস করতাম, দেওয়া যায়? আমার কাছে তো নাই, দেখি ম্যানেজ করতে পারি কিনা, 10 মিনিট সময় দাও। আচ্ছা ভাই, তাহলে একদিন টিএসসি মোড়ে আসতেছি, চা চাই কিন্তু। আবার জিগায়, আইসা পড়বা, বিলের জন্য ফিকার নট। রাখি ভাই, আল্লাহ হাফেজ। এই বলে আয়মান ফোন রাখল। শ্রেয়া অনেকক্ষণ পর বুঝতে পারল আয়মান খুবই চাটুকারিতার সাথে পূর্বের নম্বর ম্যানেজ করে ফেলেছে। ইস, চোর গেলে বুদ্ধি আসে। আগে যদি ওয়াকিলকে ধরে পূর্বের নম্বর জোগাড় করত, তাহলে এমন কষ্ট ভোগ পূর্ণতার করতে হতো না। পূর্বের সাথে ঠিকই ফোনে যোগাযোগ করতে পারত। ওয়াকিল ওর কথা মতো ঠিক 15-10 মিনিটের মধ্যে পূর্বের নম্বর টেক্সট করে পাঠায়। আয়মন চাতক পাখির মতো ব্যাকুল হয়েছিল। যেই টেক্সট দেখল অমনেই ধুপধাপ কল। শ্রেয়া সোফা ছেড়ে আয়মানের পাশে হাত নাড়াচাড়া করে চিন্তা করছে। এদিকে ফোন বাজতে বাজতে বন্ধ হয়ে যাচ্ছে, পূর্ব রিসিভ করছে না। আয়মানের সন্দেহ হলো, এটা কি আদৌ পূর্বের নম্বর? ধরছে না কেন? আবার ট্রাই করতে ওপাশ থেকে ভারী গলার কণ্ঠ, হ্যালো, ওয়াসিফ পূর্ব বলছি, পরিচয় দিন। পূর্বের উত্তেজনা বোঝা গেল পূর্ব এসব আননোন নম্বরের সাথে খুবই পরিচিত। প্রায় নানা নম্বর থেকে হুটহাট কল আসে, আর পূর্ব এমন করেই সর্বপ্রথম নিজের পরিচয় উপস্থাপন করে। আসসালামু আলাইকুম বস, আপনার সাথে খুবই জরুরি কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। বস, আমি পূর্ণতার বন্ধু আয়মান বলছি। পূর্ণতার সাথে? আয়মান কথাটা বলতে গিয়ে হোঁচট খেল। কী করে স্পষ্ট ভাষায় বলবে পূর্ণতার সাথে কী হতে যাচ্ছিল? আয়মান চোখ ঘুরিয়ে শ্রেয়ার চিন্তিত মুখের দিকে তাকিয়ে খুবই আস্তে করে প্রতিটা শব্দ থেমে থেমে বলল, পূর্ণতার খারাপ কিছু। আয়মান চোখ বন্ধ করে কথাটুকু গিলে এক নিঃশ্বাসে হড়বড় করে বলে উঠল,
আপনি এক্ষুনি ওর বাসায় আসেন বস। পূর্ণতা ভালো নেই, রুমের মধ্যে নিজেকে আটকে রেখেছে। একটু আগে খুব জোরে শব্দ হয়েছে। আয়মানের বলাটা শেষ হতে না হতেই টুট 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 করে ফোনের ওপাশ থেকে লাগাতার একটা টোন আসতেই আয়মান হকচকিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে দ্য কল ইজ ড্রপড। পূর্ব কল কেটে দিয়েছে। পূর্ব কি আসবে নাকি তোয়াক্কা না করেই হেলা করবে? উপস্থিত আয়মান ও শ্রেয়ার মধ্যে প্রশ্নের প্রচুর ঝড় উঠছে। কি করবে পূর্ব? ঘড়ির কাঁটা 7:20 টিকটিক করে ক্লকওয়াইজ ঘুরছে। পূর্ণতার দরজা খোলার অপেক্ষা করতে করতে পেরিয়ে গেছে 1.5 ঘন্টা। শ্রেয়া ও আয়মান নিজেদের বাসায় বলে দিয়েছে আজ ওরা পূর্ণতার বাসায় পার্টি করবে। খোদেজা এখনো কিছুই জানে না। একটু আগে ফোন করে জানিয়েছে রাতে 3টা ডেলিভারির পেশেন্টের জন্য বাসায় ফিরতে পারবে না। পূর্ণতার বাবা ব্যবসার তাগিদে দেশের বাইরে গেছেন। বলতে গেলে সবসময়ের মতো পূর্ণতা বাসায় একা। হঠাৎ কলিং বেল বাজার শব্দ হলে নুরানি রান্নাঘর থেকে হন্তদন্তে বেরিয়ে দরজা খুলে। গায়ে কালো হুডি পরা, মাথায় শক্ত করে টানা, চুলের কারণে চোখ দেখা যাচ্ছে না, মুখে সার্জিক্যাল মাস্ক। কে উনি বোঝা যাচ্ছে না। নুরানি ব্রু কুচকে জিজ্ঞেস করে, কেডায় আপনি? কারে চান? এটা পূর্ণতার ফ্ল্যাট না? নুরানি কয়েক ধাপ বেশি কৌতূহল নিয়ে ব্রু কুচকায়। রাজীব শয়তানটা আবার লোক পাঠালো নাকি? নুরানি দরজা ধরে পিছনে মাথা ঘুরিয়ে আয়মান ও শ্রেয়াকে ডাকে, আয়মান ভাই, ও শ্রেয়া আপা, এ কেডায় জানি আইসে, আপার খবর জিগায়। আয়মান বিশিষ্ট দৌড় প্রতিযোগী উসাইন বোল্টের মতো অনেকটা দৌড়ে এসে বাইরে থাকা ব্যক্তিটির উদ্দেশ্যে বলল, পূর্ব বস। হুম। আয়মান তাড়াতাড়ি দরজা থেকে নুরানিকে সরতে বলে পূর্ণতার দরজার কাছে নিয়ে গেল। শ্রেয়া পূর্বর দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন পৃথিবীতে এলিয়েন জিপটা পদার্পণ করেছে। পূর্ব সার্জিক্যাল মাস্কটা থুতনিতে নামিয়ে বলে উঠল, পাজিটার কি হয়েছে? দরজা বন্ধ কেন? শ্রেয়া ধাক্কা খেল পূর্ণর মুখে পূর্ণতার ইঙ্গিত বার্তা শুনে। কোনো বাবু সোনা না ডেকে ডিরেক্ট বাজে বলে সম্বোধন করলো। শ্রেয়াকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আয়মান পুরো ঘটনা বর্ণনা বিশ্লেষণ করে বলল। পূর্ব চমকিত কণ্ঠে দরজায় ধাক্কা দিয়ে বলে উঠল, দরজা ভাঙলে প্রবলেম হবে? কুইক বলো। বস, এটা আন্টির রুম। এই রুমের দরজা ভাঙলে আন্টি পূর্ণতাকে বকবে। আমরা চাচ্ছি না আন্টি এ বিষয়ে এখনই কিছু জানুক। এক্সট্রা চাবি? নবে লক খোলার জন্য কোনো চাবি নেই? না বস। বস বস করবে না, ভাই ডাকো। একটা প্লাস্টিকের মোটা কাগজ দাও, ফাইলের মলাটে যেরূপ প্লাস্টিক কাগজ থাকে আনো। আয়মান নুরানিকে বলে পুরনো ফাইলের মলাট এনে পূর্বের হাতে দিলে পূর্ব সেটা খুব টেকনিক্যালি দরজার সরু চিপায় ঢুকিয়ে নব বরাবর নিচের দিকে একটা টান মারে। নব কীভাবে যেন খুলে যায়। অবুজের মতো তাকিয়ে আছে আয়মান আর শ্রেয়া। ততক্ষণে পূর্ব ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পূর্ব থুতনি থেকে টান মেরে মাস্ক খুলে পকেটে রাখতেই রুমের ভেতর পানির শব্দটা শুনতে পায়। পূর্ব বাম পাশে মাথা ঘুরিয়ে তাকাতেই দেখে ওয়াশরুমের দরজা আধ খোলা। সেখান থেকে আসছে ঝর্ণা শব্দটা। দরজায় আলতো ধাক্কা দিতেই হতভম্বের মতো স্তব্ধ হয়ে যায় পূর্ব। হাঁটু ভেঙে ধপ করে দরজার বাইরে বসে পড়ে। পূর্ণতা একটা ভারী বস্তু পড়ার মতো শব্দ পেয়ে আলতো করে মাথা উঠিয়ে ঝাপসা দৃষ্টিতে কাউকে দেখতে পায়। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে তার। কপালের একপাশে উঁচু স্তম্ভের মতো ফুলে নীল বর্ণ ধারণ করেছে। শাওয়ার পানিতে পুরো শরীর ভিজে একাকার অবস্থা। অল্প বিস্তর গা কাঁপছে। চোখের সামনে সব সাদা পর্দার মতো ছেয়ে আছে। কয়েকবার চোখ ঝাপটা মেরেও পরিষ্কার দেখতে পাচ্ছে না। বিষণ্ণ গলায় কেউ বিচলিত হয়ে বলে উঠল, নিজের কি হাল করেছো তুমি পূর্ণ? এই দৃশ্য দেখার চেয়ে আমাকে মেরে ফেলো। পূর্ণতা আরেকবার চোখ ঝাপটা মেরে ভ্রু কুচকাতেই কপালের চামড়ায় টান লেগে ব্যথিত সুরে আহ বলে চোখ বন্ধ করে ফেলল। আমি কি কানে ভুল শুনলাম? আমার অবচেতন মন কি আবারও হ্যালোসিনেশন দেখছে? আমি মরলেও তো পূর্বের এখানে আসার কথা না। দুনিয়ার সবচেয়ে বড় দামি মানুষটা আমার জন্য এখানে আসবে? অবাস্তবের চেয়েও ব্যাপক অসম্ভব। হঠাৎ আমার মাথার উপর থেকে শাওয়ারের পানি আর গায়ে পড়ছে না। আমার শরীরের উপর যেন কিছু একটা দেওয়া। আমি ঝট করে চোখ খুলে দেখি পূর্ব ক্লথ হ্যাঙ্গারে আমার শুকনো জামা রাখছেন। আমার শরীরের উপর শুকনো টাওয়াল দেওয়া। আমাকে পিটপিট করে তাকিয়ে থাকতে দেখে উনি দ্রুত বেগে বলে উঠলেন, ভেজা কাপড় চেঞ্জ করে বাইরে আসো। উনি হালকা স্পিডে চা চালিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দরজা টেনে দিলেন। আমি পানির ট্যাপ ধরে বসা থেকে উঠে দাঁড়িয়ে দরজার ছিটকিনি লাগিয়ে দিই। কপালের ডান পাশ ব্যথায় টনটন করছে। ভাঁজ ফেলতে পারছি না, অসহ্য ব্যথা লাগছে। ভেজা কাপড় পাল্টে শুকনো কাপড় গায়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বারান্দায় গিয়ে ভেজা জামা কাপড় তারে রাখলাম। পূর্ব আমার বিছানায় শুয়ে মাথার নিচে 2 হাত রেখে চোখ বন্ধ করে আছেন। উনি সম্ভবত আমার উপস্থিতি পাননি, তবে পেয়েছেন কিনা তাও তো জানি না। সব সময় নর্মাল হয়ে থাকেন, বোঝার উপায় নেই। বাইরে চাঁদের আলোটা ধীরে ধীরে খোলাসা হয়ে কিরণ বিকাচ্ছে। কি দারুণ লাগছে এখন। বারান্দার গ্রিল ধরে আমি নিষ্পলক দৃষ্টিতে আকাশ দেখছি।
হঠাৎ আমার পিছন থেকে ওনার সাবধানী পায়ের আওয়াজ এসে দোলনার কাছে থেমে গেল। পূর্ণ, পিছনে ঘুরো। আমি পিছনে ঘুরে গ্রিল থেকে হাত সরিয়ে তাকালাম। পূর্ব চুপ করে আমার দিকে তাকিয়ে কি যেন দেখছেন। একটু পর দু হাত দুপাশে মেলে কাছে ডেকে বলে উঠলেন, আমার কাছে আসো প্লিজ, দূরে দাঁড়িয়ে থেকো না। আমাকে নির্বিকারভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে উনি দোলনা থেকে উঠে টান দিয়ে ওনার পাশে বসিয়ে দিলেন। ওনার মাথা থেকে পুরো শরীর একটা কালো হুডিতে জবুথুবু। বেশভূষা দেখে চট করে মাথায় প্রশ্নের চিহ্ন ঝুলে গেল। উনি আজ এভাবে কেন? পূর্ব হুডির চেনটা উপর থেকে নিচে এক টান দিয়ে খুলে সেটাকে পাশের বেতের মোড়ার উপর রেখে দিলেন। গায়ে ওনার আসমানি রঙের শার্ট। হুডির কারণে ওনার চুল পুরো এলোমেলো হয়ে আছে। পূর্ব হাতের ঘড়িটা খুলে হুডির উপর রেখে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে উঠল, একটু আগে কি দেখলাম আমি? ওভাবে মেন্টালের মতো ওয়াশরুমে ভিজছিলে কেন? মাথা কি নষ্ট? আমি ঘোরের মধ্যেই জবাব দিলাম, আপনি কি আমার হ্যালুয়েশন? উনি কপাল এমনভাবে কুঁচকালেন যেন আমি খারাপ কিছু বলে অপরাধ করে ফেলেছি। গম্ভীর গলায় রাগ দেখিয়ে বলে উঠলেন, আমাকে তোমার হ্যালুসিয়েশন লাগে? ইয়ার্কি করছো? আমি কখনো এই টাইমে আসতাম না। তোমার বন্ধু যদি আমাকে খবর না দিত, মরে তো লাশ হয়ে থাকতে। চোখ থেকে জল টপটপ করে ঠোঁটের উপর বিন্দু বিন্দু পড়ছে আমার। আমি কি আদৌ ওনার জীবনে এক্সিস্ট করি? আমার তো এই লুকোচুরি চুপি চুপি দেখা সাক্ষাৎ করতে ভালো লাগে না। স্বাভাবিক একটা সম্পর্কের মতো চলতে ইচ্ছে করে, যা আমি কখনোই পূর্বের কাছ থেকে পাই না। আমি মরলেই কি বেটার হতো না? ওনার এত মূল্যবান সময় নষ্ট করে আমার জন্য কষ্ট করে আসতে হতো না। উনি আমার উপর রাগ দেখিয়ে মুখ ঘুরিয়ে আকাশে দৃষ্টি দিয়েছেন। ওনার যে রাগ প্রচুর লাগছে তা হাতের মুষ্টিবদ্ধ থরথর কাঁপুনিতেই বুঝে গিয়েছি। আমি নিচু গলায় চোখ নামিয়ে বলে উঠি, আপনি তাহলে চলে যান। আপনার মতো ব্যস্ত মানুষের জীবনে একটা তুচ্ছ মানুষের যেহেতু মূল্য নেই, আমি দুঃখিত। আমি প্রচণ্ড বেহায়া হয়ে গিয়েছি। চিন্তা নেই, ভাবনা নেই, হুটহাট আপনার জন্য পাগলামি করি। মাফ করে দিবেন, আমার জন্য আর আসতে হবে না। আজই শেষ। আমি অবশ্যই নিজের সর্বস্ব চেষ্টা করব ভুলে। উনি এমন ক্ষিপ্র গতিতে আমার উপর ঝাঁপিয়ে পড়লেন, আমি কয়েক সেকেন্ড স্তব্ধ ছিলাম। কি হলো আমার সাথে? উনি আমার ভেজা চুলগুলোতে আগের মতোই আঙ্গুলের শক্ত যোগে খামচে ধরে আমার ঘাড়ে মুখ লুকিয়ে জাপটে ধরছেন। অস্থির লাগছে পূর্বকে। এই পূর্বকে আমি চিনি না। উনি অস্ফুটিত কণ্ঠে এত নিচু করে বলছেন যে আমার শুনতে প্রচুর সজাগ থাকতে হলো। এই কথাগুলো বলার আগে চিন্তা করেছো আমাকে কি পরিমাণ কষ্ট দিলে? আমি তোমার জন্য কি কি করছি তুমি জানো না পূর্ব। আমারও কষ্ট হয়, যন্ত্রণা হয় এভাবে লম্বা সময় পর পর তোমার সাথে দেখা করতে। মরিয়া হয়ে উঠি আমি। তবুও আমি তোমার সাথে দেখা করার সাহস পাই না। আমার একটা ভুলের জন্য যদি তোমার ক্ষতি হয়, আমি খতম হয়ে যাব পূর্ণ। পূর্বকে ছাড়ানোর চেষ্টা করলাম, উনি ছাড়লেন না। উনার পিঠে হাত বুলিয়ে শান্ত সুরে বলে উঠলাম, আপনার যদি বেশি সমস্যা হয় আপনি সব বিচ্ছিন্ন করতে পারেন, আমি আর কষ্ট পাবো না। উনি আরেক দফায় জোরে চেপে ধরলেন। আমার শরীরের হাড্ডিগুলো ভেঙে ঝুলে পড়ে কিনা কে জানে। আমি ওনার কানের কাছেই মুখ এনে বলে উঠলাম, কি অধিকারে আপনি ধরে রেখেছেন বলুন? একটু আগেই তো বললেন আপনি কখনো আসতেন না, এখন ছেড়ে দিয়ে চলে যান। উনি আমার চুলে তীব্রভাবে খামচে ধরলেন। কষ্ট দিচ্ছেন উনি, এখন টর্চার করছেন আমার উপর। কিছুক্ষণ পর উনি আমায় ছেড়ে দিয়ে শান্ত হয়ে বসতেই ফের আমার হাত টান দিয়ে ওনার কোলে বসিয়ে নিলেন। আমার দু হাত ওনার গলা জড়িয়ে রেখে গালে হাত রেখে বলে উঠলেন, আমায় বিয়ে করবে? কি কি- কি তোতলাচ্ছ কেন? বলো, বিয়ে করবে আমায়? আপনি ঠিক ঠিক আমি ঠিক আছি। বলো পূর্ণ, আমাকে বিয়ে করা যায় না? চাই। তোমার বাসায় কি এক্ষুনি প্রস্তাব পাঠাবো? রাত এখনো 10টা বাজেনি, আমি সব ম্যানেজ করতে পারবো। আপনি কি বলছেন? আমি 3 দিন ধরে বাসায় যেতে পারছি না, পার্টির কাছে বাইরে ব্যস্তপূর্ণ। তোমার বন্ধু আইমান আমাকে কল দিতেই আমি সব ছেড়ে চলে এসেছি। বিশ্বাস করো, তুমি যতটা না যন্ত্রণায় আছো তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট আমি ভোগ করছি। বলো, বিয়ে করবে এখন? এখন? মা তো হাসপাতালে, বাবা দেশের বাইরে। হাসপাতালের ঠিকানা দাও, আমি এক্ষুনি আমার আব্বুকে বলে প্রস্তাব পাঠাচ্ছি। আপনি শান্ত হন। আমি শান্ত হতে পারবো না। তুমি কষ্ট পাচ্ছ, আমি সহ্য করতে পারছি না। আমার সাথেই থাকবে তুমি। বিয়ের পর চুটিয়ে প্রেম করব। এভাবে বারবার তোমার কাছে এসে নিজেকে কন্ট্রোললেস বানাতে চাই না। আপনি অ্যাগ্রেসিভ হচ্ছেন। আমি যে তোমাকে চুমু দিতে পারছি না, এই সমস্যা তুমি বুঝবে কতটা সীমাবদ্ধতায় রাখতে হচ্ছে জানো? তোমার কষ্ট আমি কমাতে পারছি না,
তোমাকে আমি নিজের সাথে রাখতে পারছি না। উফ, বলো এখন তুমি বিয়েতে রাজি? পূর্ণতা মোহময় দৃষ্টিতে পূর্বকে দেখছে। একটু আগে কি জিদ উঠেছিল পূর্বর উপর, এখন পূর্বের অবস্থা দেখে বুকটা মোচড় দিচ্ছে পূর্ণতার। পূর্ব যে বিয়ে করার জন্য কতটা অ্যাগ্রেসিভ সেটা ভেবে প্রচণ্ড খুশি লাগছে। পূর্ণতা পূর্বের তালুর চুলে হাত রেখে পূর্ব লাল বর্ণের ঠোঁট দুটোর দিকে এগোতেই ঝট করে পূর্ণতার মুখে হাত রেখে বলে উঠল, কি করছো? মেরে ফেলবা নাকি? খবরদার এমন কিছু করো না। পূর্ণতা হাসি হাসি চোখে পূর্বর দিকে তাকিয়ে আছে। নিজের ঠোঁটের উপর পূর্বের হাত দেখে পূর্ণতা আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। পূর্ব ঝটাং করে হাত সরিয়ে বলে ওঠে, আমার উপর এরকম অত্যাচার করো না পূর্ণ, আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো। আপনার এই অবস্থা দেখে আমার মজা লাগছে। প্রচুর বাজে হয়ে গিয়েছ, মায়ের দেওয়া দরকার, থাপ্পড় দিয়ে। পূর্বর কথা শেষ না হতেই কপালের চুল সরিয়ে ঠোঁট ছুঁয়ে দেয় পূর্ণতা। ভ্যাবাচেকা খেয়ে চুপ হয়ে যায় পূর্ব। এই মেয়েটা আজ দারুণ জ্বালাচ্ছে তো, একবার বিয়েটা হোক, তারপর বুঝবে খেলা। পূর্ণতা মুচকি হেসে বলে ওঠে, যত কিছুই হোক আপনি যে কন্ট্রোল হারাবেন না এইটুকু ভরসা আমার আছে। কবে বিয়ের প্রস্তাব পাঠাবেন? পূর্ণ, বলুন। বিয়েটা গ্রামে করলে কোনো অসুবিধা হবে? গ্রামে করতে চাচ্ছেন? শহরের চারধারে যদি তোমাকে বিয়ে করছি এই খবর জনে দেন প্রবলেম করতে পারে। আমি চাচ্ছি গ্রামে। সেটাই হোক, গ্রামেই হোক, আমাদের দুই পরিবারের সম্মতিতে হলেই আমি খুশি। আমি এ সপ্তাহের মধ্যেই সব ফাইনাল করে ফেলছি। আমার কিছু চাই পূর্ব। বলো। আপনার 24 ঘন্টার মধ্যে শুধু একটা ঘন্টা আমার জন্য চাই, একান্ত আমার সময় হিসেবে। পূর্ব খানিকটা সময় নিশ্চুপ থেকে বলে উঠল, রাত 3টা থেকে 4টা চলবে? গভীর রাতে? একটু বুঝো পূর্ণ, আমি তোমাকে দুনিয়ার সামনে সিক্রেট রাখতে চাচ্ছি। তাহলে দিন নাম্বার? যেটা দিব সেটা প্রাইভেট নাম্বার, সাবধান, ভুলেও কাউকে এই নম্বরের ব্যাপারে বলতে যাবে না। সারাদিন অফ থাকবে, জাস্ট রাত 3টায় অন করব। আজ থাকবেন? অসম্ভব, আমি চলে যাব। আমি কাউকে বলে আসিনি। রাস্তায় কার যে পার্ক করা বাইক উল্টে এসেছি নিজেও জানি না, এখন যেতে হবে পূর্ণ। উনি আমার জন্য অন্যের বাইক উল্টে ফেলে এসেছেন, কি সাংঘাতিক। উনি অ্যাক্সিডেন্ট করেননি? ইয়াল্লাহ। আমি তাড়াহুড়ো করে ওনার কপালের উপর চুল সরিয়ে চেক করছি কোথাও কেটেছে কিনা। কোমরে ওনার হাত অনুভব করলাম। চমকে উঠে থমকে গিয়ে ওনার চোখের দিকে তাকালে উনি মুগ্ধ গলায় বলে উঠলেন, আমি অ্যাক্সিডেন্ট করিনি পূর্ণতা, ব্যথা পাইনি। পূর্ণতা টুপ করে পূর্বের পাপড়ি ভরা চোখে চুমু দিতে থাকে। ঝড়ের বেগে উত্তেজনা পূর্ণে বিহ্বল হয়ে পূর্ব পূর্ণতার কোমর চেপে ধরে। পূর্ণতার স্পর্শে মাতাল হচ্ছে এখন। মেয়েটা আমায় জ্বালিয়ে মারছে। শিট, আমি একবার যদি নিয়ন্ত্রণ হারাই, পূর্ণ, ইউ উইল বি গন। পূর্বর চোখ খিচ মেরে বিড়বিড় করে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, প্লিজ প্লিজ, ছাড়ো পূর্ণ, ছাড়ো। আমি ভয়ঙ্কর কিছু করে ফেলবো পূর্ণ, আমার, প্লিজ প্লিজ। পূর্ণতা পূর্বের কীর্তিতে খিলখিল করে অট্টহাসিতে হাসতে থাকে। ঠিক দম বন্ধ করা টাইপ খিলখিল হাসি। হাসতে হাসতেই পূর্ণতা বহু কষ্টে হাসি চেপে চুপে বলে ওঠে, আপনার ভীতু চেহারাটা দেখতে কিন্তু দারুণ লাগছে পূর্ব, আর একটু জ্বালাই। পর্ব 18। পূর্ব ধাক্কা মেরে পূর্ণতাকে সরিয়ে হাত বাড়িয়ে কোনো মতে হরিটা টান দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। রুমের বাইরে গিয়ে আবার বারান্দার দিকে উকি মেরে বলে ওঠে, খেয়ে দে তরতাজা হও, আমি শিওর বিয়ের পর ছাড়ব না। আল্লাহ হাফিজ। পূর্ব দ্রুত আয়মান ও আর শ্রেয়াকে পাশ কাটিয়ে চলে গেল। পূর্ণতা মুচকি হেসে দোলনায় বসে দোল খেতে খেতে চোখ বন্ধ করে একটু আগের দৃশ্যগুলো স্মরণ করল। কি অদ্ভুত ছিল মুহূর্তগুলো, কি অসাধারণ সেই সময়। আচ্ছা, পূর্ব এলেই কি সময় দ্রুত চলে যায়? সময় থামানোর কোনো যন্ত্র থাকলে পূর্ণতা 7-5 না ভেবে ঠিকই সিস্টেমে টাইম ফ্রিজ করে দিত। আয়মান আর শ্রেয়া চুপি চুপি বারান্দায় এসে পূর্ণতাকে চোখ বন্ধ অবস্থায় মৃদভঙ্গিতে দোলনায় দোল খেতে দেখে। আয়মান চোখ ঘুরিয়ে পেছনে থাকা শ্রেয়াকে দেখে আবার পূর্ণতার দিকে চোখ ফিরিয়ে বলে ওঠে, বোন, অসময়ে স্বপ্ন দেখিস না, পূর্ব কিন্তু এখানে নাই। পূর্ণতা চোখ মেলে আয়মানের দিকে তাকিয়ে বলে ওঠে, উনি বিয়ের প্রস্তাব দিছে দোস্ত, এ সপ্তাহের মধ্যেই বিয়ে সবকিছু ফাইনালাইজ করবেন। আয়মান চকিত ভঙ্গিতে চোখ ইয়া বড় করে বলে উঠল, কি? চিৎকার করবি না ছাগল, উনি বিয়ের প্রপোজাল দিয়ে গেছে। উনি তো পারে না আজকেই মাকে বলে বিয়ের পিড়িতে বসে। আমি বারণ করেছি, বলেছি আগে বাবা আসুক তারপর সব দেখো।
আয়মানকে সামনে থেকে সরিয়ে পিছন থেকে শ্রেয়া এসে বলে উঠল, পূর্ব থেকে বিয়ে করতে চাইছে? বিশ্বাসই হচ্ছে না। কি বলছিস তুই? আরে সত্যি বলছি। আমি কোন দুঃখে মিথ্যা বলতে যাব? উনি সব ফাইনাল করেছেন। এখন জাস্ট মাকে সব বলবেন। আন্টি মানবে? তোর মা যে হিটলার, পূর্বকে তো দেখতেই পারে না। কি করবি? আমি কিছুই করব না, যা করার উনি করবে। বেকুবের মতো কথা বলিস না পূর্ণতা। আন্টি পূর্বকে দেখলে আচ্ছা কেলাবে। তোর মনে হয় উনি সোজা জলের মাছ? কি বোঝাতে চাচ্ছিস? পেঁয়াচাস না। উনি রাজপথ চষে খায়, আর এদিকে আমার মায়ের মতো সামান্য মহিলাকে উনি মানাতে পারবে না? এটা আমি জীবনেও বিশ্বাস করব না। দেখিস, মা যখন ওনার সামনে দাঁড়াবে কিভাবে উনি চরকি ঘুরায়। রাতের খাবারটা খেয়ে আইমান জানালো ওর বাসায় যাওয়াটা জরুরি। কেন জরুরি প্রশ্নটা জিজ্ঞেস করতেই কাচুমাচু উত্তর, পূর্ণতা, আমার পাবজি খেলার টাইম হয়েছে, না গেলে মাথা ঠিক থাকে না। লে হালুয়া, ছেলেরা বলে গল্ফ ছাড়া খেলতে পারে না। কে বলবে আইমানকে দেখে, বেটা তো গেম ছাড়া চলতে পারে না। বদমাস একটা। শ্রেয়া আমার রুমে শুয়ে পড়ল গায়ে পাতলা কাঁথাটা দিয়ে। আমি রাত 3টার জন্য অপেক্ষা করছি, কখন পূর্ব কল করবেন ফোনে। শ্রেয়া খুব ঘুমকাতুরে টাইপ, শুতে না শুতেই গভীর ঘুমে তলিয়ে যাওয়ার মতো একটা অদ্ভুত রেকর্ড আছে। ফোন হাতে আমি এপাশ ওপাশ ফিরতেই সময় যে কখন 3টার কাটায় পৌঁছালো জানি না। আমার ফোনে সেট করা অ্যালার্মটা বেজে উঠলে বুঝে যাই কল করার সময় হয়ে গিয়েছে। আমি ওনার দেওয়া নাম্বারটা মুখস্থ রেখেছিলাম। জীবনে ম্যাথের ফর্মুলা 10বার খাতায় না লিখলে মুখস্থ হয় না। আজ এক চান্সেই ওনার 11 ডিজিটের নাম্বারটা মুখস্থ রেখেছি। ভাবতেই কত অদ্ভুত লাগে। ফোন নাম্বার 2কে কল বসিয়ে বিছানা থেকে সতর্কতার সহিত নেমে মায়ের রুমে চলে গেলাম। মায়ের রুমেও আমার রুমের বারান্দায় খুব শখ করে দুটো দোলনা রেখেছেন আমার শ্রদ্ধেয় বাবা। ওনার খুব পছন্দ দোলনা। মায়ের রুমের দোলনাটা বেশ আলিশান, বড় বলে পা ছড়িয়ে শুয়ে কথা বলা যায়। পূর্ব উপাস থেকে রিসিভ করেই চুপ করে আছেন। আমি দোলনায় ছোট্ট কুশনটা ঠিক করে শুয়ে পড়তেই বলে উঠলাম, আপনি কিছু বলবেন না? 1 মিনিট 14 সেকেন্ড পার হয়ে যাচ্ছে তো। ফোনের ওপাশ থেকে গলা ঝাড়ার আওয়াজ এলো। উনি হালকা একটু কেশে উঠলেন। এরপর আবারও নীরবতা। আজব তো, উনি কথা বলছেন না কেন? আমি খানিকটা বিরক্ত হয়ে বলে উঠলাম, আপনাকে বিয়ে করাটাই আমার জীবনের মস্ত বড় পাপ হবে। যে আমার সাথে 2 মিনিট কথা বলতে পারে না, তার সাথে আমার কি কথা? দুঃখিত ফোন করার জন্য, আমি রাখছি। সাথে সাথে ওপাশ থেকে জোরে কাশির আওয়াজ শোনা যাচ্ছে। একেবারে যক্ষ্মা রোগীর মতো কাটছে। হঠাৎ ওনার কাশির বেগতিক সিচুয়েশনে কেউ ওনার উদ্দেশ্যে চড়া গলায় বলে উঠল, তোমার কি হলো হঠাৎ? কাশছো কেন পূর্ব? উনি কাশতে কাশতে জবাব দিলেন, স্যার, ঠান্ডার কারণে গলায় খুসখুসজনিত সমস্যা হচ্ছে, নাথিং মোর। ও, গরম পানি দিয়ে গার্গল করবে। ঠান্ডাকে হেতু ভাবতে যেও না, জ্বর এসে যাবে। গরম পানি আনাতে বলবো? না স্যার, আমি ঠিক আছি। কাজটা শেষ হোক, বাসায় যেয়ে ওষুধ নিচ্ছি। বেশ। আমি ফোনের বিপরীতের কথোপকথন শুনে পুরো হতবাক। পূর্ব ওনার পার্টির লোকের সামনে আমার সাথে কথা বলছে। এই ভয়ঙ্কর রিস্ক ওনাকে কে নিতে বলল? এখন যদি আমাকে নিয়ে ওনার কোনো ঝামেলা হয়, ইয়া মাপুত সহায় হন। উনি হয়তো কানে ব্লুটুথ লাগিয়ে বসে আছেন। ফোন কি কাটবো? আমি একবার জিজ্ঞেস করে নিলাম, পূর্ব, আপনি আমার কল রিসিভ করলেন কেন? আচ্ছা, আমি কি এখন কাটবো? উনি আবার কাশতে লাগলেন। কি জ্বালা! আমি কি ভাববো হ্যাঁ নাকি না? আবারও ওই চড়া গলায় পুরুষালী কণ্ঠ, তোমার কি নিউমোনিয়া ডিজিজের প্রবলেম আছে? থাকলে চলে যাও, কাল এসে এই প্রচারণার কাজগুলো দেখো। আজ থাক। আমি আমার কথাগুলো কমিটমেন্ট হিসেবেই নেই স্যার, হোক সেটা পার্সোনাল অথবা প্রফেশনাল। আমি কাজ শেষ না করে যাচ্ছি না। তোমাকে বেশ অসুস্থ দেখাচ্ছে। আবার তখন প্রাইভেট মিটিংয়ের মধ্য থেকে কেন চলে গেলে? বিষয়টা এখনও অপরিষ্কার। আশা করব কোনো বিরাট ঝামেলায় ফাঁসনি। একটু সিরিয়াস প্রবলেম হয়েছিল, তাই বাসায় যেতে হয়েছে। আমি অত্যন্ত দুঃখিত ওভাবে না বলে চলে যাওয়ার জন্য। এবার উনি একটু ইতিবাচক ভঙ্গিতে কেসে বললেন, আমার উচিত চুপ থেকে অপরপক্ষের কথা শোনা। হুম, ঠিক। আমি গরম পানি আনতে বলছি, দাঁড়াও। এই ছোটন! লাস্ট কথাটা উনি যে আমার জন্য ইঙ্গিত দিয়ে বলেছেন তা ওনার কাশির ভঙ্গিমাতেই বোঝা গেছে। মানে এখন আমি কথা বলতে থাকবো আর উনি ওপাশ থেকে চুপ। মাথার নিচের কুশনটা ঠিক করে বলে উঠলাম, আপনি এত ব্যস্ত থাকেন কেন? এই ব্যস্ততা আমার সহ্য হয় না। ওরা কি আপনাকে বেতন দেয় বলুন? শুধু শুধু এসব অনিশ্চিত দুনিয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি তো সারা দিন বাইরে থাকবেন, আমার সামনে আসবেন কখন? রাতেও যদি বাইরে থাকেন, তাহলে আপনি রেস্ট নেবেন কখন? রাতে খেয়েছেন? শ্রেয়া আজ খুবই মজার একটা ডিশ রান্না করেছিল। আপনি আরেকটু থাকলেই খেতে পারতেন। ও দারুণ রান্না পারে। বাসায় আমি একা থাকি, মা আমাকে তেমন সময় দেয় না।
বাবা যা একটু সময় দেয়, তাও বছরের বেশিরভাগ টাইম দেশের বাইরেই থাকে। আমি নিঃসঙ্গ জীবনযাপন করছি পূর্ব। আমার জীবনে আয়মান, শ্রেয়া, রাজীব ছাড়া আর কেউই নেই। আজ তো রাজীব। আপনাকে আমি বিচার দিতে চাই। আপনি ওই রাজীবকে মেরে ফেলুন। ও খুবই নোংরা পুরুষ, খুবই জঘন্য। আপনাকে সেই দিন নোংরা বলার পর কি যন্ত্রণায় ছিলাম জানেন না। আপনি কি আমার কথা শুনছেন? একটু কেসে বোঝান না। আপনি সব শুনছেন। উনি সত্যি সত্যি হালকা করে কাশলেন। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়লাম। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি 21 মিনিটস ওভার। আমার হাতে 4টা পর্যন্ত টাইম। যা বলার এ সময়ের মধ্যেই বলতে হবে। আবার বলা শুরু করলাম। গ্রামে যে বিয়ে করতে চাচ্ছেন, আমি কিন্তু আপনার দাদুর ওই বিশাল বাড়িতে উঠবো না। আপনার দাদুর যে টিনের বড় ঘরটা আছে না, ওখানে উঠবো। সেদিন যেন মুষলধারে বৃষ্টি নামুক, এমন বৃষ্টি যা পুকুর নদীর পানি কয়েক সেন্টিমিটার বাড়িয়ে দেবে। টিনের উপর ঝনঝন বৃষ্টি জোড়ার শব্দ, আধো আধো অন্ধকারে হারিকেন জ্বালানো স্বল্প আলো। রুমে একটা চৌকি থাকবে, একটা বালিশ থাকবে, মোটা একটা কাঁথা থাকবে। জালির জানালাটা থাকবে খোলা, সেখান থেকে তুমুল বর্ষণের হালকা ছাট এসে বিছানা ভিজাবে। আমি একটা বাসন্তী রঙের শাড়ি পরব। বৃষ্টি বিলাস করে আমরা টিনের ঘরটায় আবার অন্য বিলাসে ভিজব। হঠাৎ কাশের আওয়াজ জোরালো হয়ে আসলে পূর্ণত চোখ মেলে কল্পনাতীত থেকে বাস্তব দুনিয়ায় ফিরে আসে। পূর্ব কাশতে কাশতে টেবিলের উপর রাখা ঢাকনা দেওয়া গ্লাসটা নিয়ে ঢাকনা সরিয়ে পানি খেতে থাকে। মেয়েদের কল্পনা শক্তি এত প্রখর, এত বলিষ্ঠ, এত সুস্পষ্ট যে সে তোমাকে অন্য দুনিয়ায় ঘুরিয়ে আনার মতো ক্ষমতা রাখে। পূর্ব নিজেকে কন্ট্রোল করে কাঠের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, স্যার, কাজ তো প্রায় শেষ। আমি কি যেতে পারি? হ্যাঁ, মানে, আচ্ছা যাও, কাল ঠিক সময় এসে পড়ো। ধন্যবাদ, আসি। পূর্ব চটপট সেখান থেকে বেরিয়ে গাড়িতে বসে ড্রাইভ করতে করতেই বলে ওঠে, তোমাকে আমি মেরেই ফেলবো পূর্ণ। কি পরিমাণে যে জ্বালাচ্ছ, সব হিসাব তিল তিল করে উসুল করব, দেখো খালি। পূর্ণতা পূর্বের কথা না বুঝে বেশ অবুঝের মতোই বলে ওঠে, আপনি রাগ করছেন কেন? ন্যাকামো করছো, বাজে কোথাকার। যেভাবে চালাচ্ছ, আমার জায়গায় অন্য কেউ হলে অলরেডি তোমার অবস্থা কি করে দিত। আমি এমনিতেই সবার কাছ থেকে মেন্টাল স্টেজের উপাধি পেয়েছি, বুঝলেন? পূর্ব এবার ঠান্ডা হয়ে কোমল গলায় বলে উঠল, ইমোশনাল হলে চলবে না পূর্ণতা। তুমি আমার সাথে ঘর বাঁধতে চাইছো, আমি না করিনি। প্লিজ, বিয়ের আগ পর্যন্ত একটু অপেক্ষা করো। আমি তো বলেছি, তুমি বললে এক্ষুনি তোমাকে বিয়ে করে আমার কাছে রেখে দিতে পারি। আপনি এতদিন পরপর গুম হয়ে যান, আমার কথা একবারও মনে পড়েনি? পাগল তুমি, খেতে বসতে দাঁড়াতে প্রচণ্ড মিস করেছি। আপনি রাতে এখনো খাননি, ঠিক না? সকাল থেকেই খাইনি। আপনি আবার বলুন তো, কি বললেন? কিছুই বলিনি, এবার ঘুমাও। কথা ঘুরাচ্ছেন কেন? আপনি এসব ছাইপাশ পলিটিক্স ছাড়ুন। কোনো দরকার নেই আপনার এসব কাজ করার। আমার বাবাকে বলে আপনার জন্য জবের ব্যবস্থা করে দিচ্ছি। আমি খুব অগোছালো পূর্ণ। বিয়ের পর খাওয়া দাওয়া, ঘুম, পোশাক সবই তোমাকে দেখতে হবে। আপনি আসুন তো এক্ষুনি, এসে আমাকে নিয়ে যান। না খেয়ে আছেন কিভাবে? আপনি মানুষ। আব্বুর জন্য অপদার্থ, আম্মুর জন্য 7 রাজার ধন। এখন তোমার কাছে কি মূল্য? আপনি আমার কাছে সব পূর্ব। প্লিজ, আপনি গাড়ি ঘুরিয়ে চলে আসুন, আমি রান্না বসাচ্ছি। ফোনের ওপাশে শূন্য নীরবতা বিস্তার করছে। উনি আবারও মৌনব্রত পালন করছেন। উফ, আমি রাগান্বিত গলায় খারাপ কিছু বলবো, উনি হঠাৎ করে বললেন, 1 সপ্তাহ পর। আমি কিছু বলার আগেই ফোন কেটে দিয়েছেন পূর্ব। স্ক্রিনে বড় বড় করে সাদা রঙে 400 সময়টা ভেসে আসছে। সময় কি আজও আমাকে ছুতো দেখিয়ে তাড়াতাড়ি চলে গেল? প্রিয় মানুষের সাথে কথা বললে সময় বুলেট স্পিডে ফুরিয়ে যায় কেন? বুকে ফোন জড়িয়ে দোলনায় ঘুমিয়ে পড়লাম। কোনো কিছু ভালো লাগছে না কেন জানি। শর্ট পরে উপর হয়ে বিছানায় ঘুমিয়ে আছে আয়মান। কোলবালিশটার এক পা উঠিয়ে 2 হাত ছড়িয়ে নাক ডাকছে থেমে থেমে। ঘড়িতে এখন সকাল 7টা বাজে। বিকট আওয়াজে বালিশের নিচ থেকে কম্পন হচ্ছে কিছু। আয়মান হুড়মুড়িয়ে উঠে বসতেই বালিশের নিচ থেকে ফোন নিয়ে চোখ কচলিয়ে নম্বরটা দেখতেই দুনিয়ার বিষ ভরা বিরক্তের মতো বলে উঠল, হাওয়া হাওয়া, শান্তিমতো ঘুমাইতেও দেয় না। এডিটে সে কী করতে ইচ্ছা করে। মুখের ভাষা খারাপ করে গালাগাল করতেই ফোনের ওপাশ থেকে কণ্ঠ পেয়ে আয়মান তোতলাতে থাকে। একটু আগে যে গালি দিচ্ছিল তার একটাও যদি এখন উচ্চারণ করে, দেন আয়মান শিকদারকে শিকের মধ্যেই ফ্রাই করবে। আসসালামু আলাইকুম ভাই, কিছু হয়েছে? তোতলামি সাইডে ফেলে বেরিয়ে আসো। ঠিক 2 ঘন্টা পর পূর্ণতার ফোনে কল আসে আয়মানের। ভয়ার্ত গলায় হাঁকিয়ে বলে ওঠে,
বোন বোন, জলদি আয়, আসমা টাওয়ারের মাঠে অঘটন ঘটে গেছে, তাড়াতাড়ি আয়। পর্ব 19। আয়মান এমন চিৎকার করে কথাগুলো বলছিল যেন ভয়ঙ্কর কিছু ঘটে গেছে ওখানে। আমি মাকে বিদায় দিয়ে তাড়াতাড়ি করে কাঁধের ব্যাগ ঝুলিয়ে আসমা টাওয়ারের সামনে গেলাম। সকাল 9টা বিধায় এখনো মানুষ খুবই কম। আশেপাশে কোথাও আমি আয়মানকে দেখতে পাচ্ছি না। ও কোথায়? 1 মিনিট, ও কি আসমা টাওয়ারের পিছনের মাঠে নয় তো? যেয়ে দেখব। আমি দৌড়ে আসমা টাওয়ারের সামনের পথ ধরে পেছনের মাঠটায় গেলাম। সকালের ঝাঁঝালোর রোদের মধ্যেই দেখতে পাই মাঠের শেষ কোণাটার বটগাছের নিচে একদল ছেলে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। দূর থেকে ওদের মুখ স্পষ্ট না। আশ্চর্য, আইমান আমাকে এখানে ডাকলো কেন? পূর্ণতা বিশাল গোলাকার মাঠ পেরিয়ে ওই গাছটার কাছে এসেই হতভম্ব হয়ে যায়। পূর্ব গাছের সাথে হেলান দিয়ে পকেটে হাত গুজে দাঁড়িয়েছিল। হঠাৎ পূর্ণতার উপস্থিতি পেয়ে ও ছেলেদের ইশারায় কিছু নির্দেশ দিল। গাছের মোটা ডালের সাথে ঝুলিয়ে রাখা রাজীবকে ওরা গাছ থেকে নামিয়ে সোজা মাটিতে হাঁটু ভেঙে বসিয়ে দেয়। আরমান কি যে ভয় পেয়েছে! পূর্বের নৃশংসের রূপ দেখে 2 ঘন্টা যাবৎ শুধু ঢোকি গিলে যাচ্ছে। মুখের জবান টোটালি বন্ধ। পূর্ব গাছ থেকে সরে এসে রাজীবের পেছনে দাঁড়িয়ে চোখ খুলে দিয়ে পূর্ণতাকে বলে ওঠে, নন স্টপ থাপ্পড় দিতে পারবে? নো থামাথামি, জাস্ট হাত চলবে। পারবে? অলরেডি দম যাই যাই করছে, যা করার জলদি করো। পূর্ণতা রাজীবের দিকে চোখ ঘুরিয়ে হালকা একটা ঢোক গিলে অজান্তেই ভয়ে কাঁপতে থাকে। রাজীবের চোখ দুটো থেকে স্রোতের মতো রক্ত পড়ছে। আদর্শ সুন্দর হিসেবে ট্যাগ পাওয়া মুখের অবস্থা বাজে হয়ে গেছে। শরীরের ওপর হাঁপড়ের মতো খাচ্ছে। আচ্ছা, রাজীবের চোখ দুটিকে অন্ধ করে দিয়েছে? এত রক্ত কেন পড়ছে? পূর্ণতা রাজীবের এই অবস্থা দেখে প্রচণ্ড রূপে ভয় পাচ্ছে। পূর্ব এতটা বীভৎস আচরণ করতে পারে পূর্ণতার তা জানা ছিল না। পূর্ণতা এক পা করে খুবই ধীরাজভাবে পিছাচ্ছে। গতকাল পূর্ণতা রাগের বশে বলে ফেলেছিল ওকে মেরে ফেলতে, তাই বলে এভাবে তো নৃশংসভাবে মারতে কখনো বলেনি। পূর্ব খুবই ভয়ঙ্কর, খুবই বিপজ্জনক। যদি কখনো পূর্ণতাকে মেরে ফেলে? আইমান যেভাবে ভয়ের চোটে নাকানি চুবানি খাচ্ছে, পূর্ণতা সেখানে ভয়ের 3 ডাবল ফিল করছে। আয়মান পূর্ণতার স্থির দৃষ্টির আড়ালে থাকা চাপা ভয়টা বুঝতে পেরে খুব সাবধানে পূর্বের পাশ কাটিয়ে পূর্ণতার পাশে দাঁড়িয়ে দাঁত কিরমির করে বলল, পূর্ণতা, বোন, আমারে মাফ করিস। পূর্ণ ভাই, না 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 বললে আমি তোরে এখানে ডাকতাম না। রাজীব রে 2টা থাবড়া দিয়া যা। আমি। আয়মানের ফিসফিসিয়ে বলার ভঙ্গিটা পূর্ণার কাছে কৌতূহলের উদ্রেক করল। সে হঠাৎ করে আয়মানের ফিসফিস কথায় বলে উঠল, ওর কানে কি পটে দিচ্ছ? আয়মান এমনভাবে শিউরে উঠল যেন পূর্ব ওকে ধমক দিচ্ছে। কৈলাস পূর্বের কাছে এসে কানের কাছে বলল, পূর্বদা, এই ছেলেটা আপনাকে হেব্বি ভয় পাচ্ছে, কি করব? পূর্ব পকেট থেকে হাত বের করে চুল পেছনে টেনে বলল, কিছুই করবি না, সব চুপ। পূর্ব রাজীবের চোখের পুঁটিটা আবার বেঁধে দিয়ে পূর্ণতার সামনে শটান মেরে দাঁড়িয়ে বলল, ভয় পাচ্ছ কেন? কি সমস্যা? তোমার পেটে যে খামচি মেরেছে তার উপঢৌকন হিসেবে 2টো থাপ্পড় কি দেওয়া যায় না? পূর্ণতার ঢোক গিলতেও প্রচুর হিমশিম খাচ্ছে। পূর্বর কাছ থেকে দ্রুত কয়েক কদম পিছিয়ে দূরত্ব সৃষ্টি করে তুতলিয়ে বলে উঠল, আপনাকে আমি চিনি না। রাজীবকে পুলিশের হাতে দিয়ে দিন। বলতে দেরি পূর্ণতা পা ঘুরিয়ে হুড়মুড় করে দৌড়ে পালালো। বুকের ভেতর ধপাস ধপাস করে হৃৎপিণ্ড লাফাচ্ছে, শরীর ঘেমে উঠছে। পূর্ণতার চোখের সামনে রাজীবের চোখ থেকে নির্গত রক্তগুলোর বীভৎস দৃশ্য ভাসছে। সমস্ত শরীরের পশম কাটার মতো খোঁচাচ্ছে পূর্ণতার। পূর্বের এই দৃশ্য বিবরণী মনকে ব্যাখ্যা দেওয়ার জন্য ভাষা খুঁজে পাচ্ছে না। পূর্ণতা 1 মিনিটের মধ্যেই গত রাতের সব অনুভূতি উড়িয়ে প্রাণপণে দৌড়ে পালালো। না, ওর পূর্বকে চাই না। পূর্ব খুবই ভয়াবহ, খুব বেশি। ভার্সিটি গিয়েও লেকচার ভালো মতো অ্যাটেন্ড করতে পারলো না। স্যার ওখানে বিশাল বিশাল লেকচার দিলেও পূর্ণতার অদ্ভুত মন বারবার ওই দৃশ্যপটে আটকে প্রচণ্ড ভয় পেয়ে যাচ্ছে। পূর্ণতা মাথা চতুর্দিকে ঘোরায়, যদি পূর্ব এখানে এসে পড়ে। পূর্ণতা ডেস্কে হেড ডাউন করে থাকে, বুকটা এখনও ধুকধুক করছে, মাথার ভেতর ঝিমি উঠছে। পূর্ণতা ক্লাস থেকে অনুমতি নিয়ে বেরিয়ে যায়। ক্লাসে মন বসছে না, ভয় হচ্ছে। আইমান সেই কখন থেকে কল দিচ্ছে। পূর্ণতা ফোন সাইলেন্ট করে চুপচাপ শ্রেয়াকে ও ডিপার্টমেন্ট থেকে ডেকে আনে। শ্রেয়াকে সব খুলে বলে ক্যান্টিনের উদ্দেশ্যে পা বাড়িয়ে আবার থমকে যায়। যদি পূর্ব চলে আসে? এই ভয়টা কোত্থেকে উদয় হলো? পূর্ণতা তো পূর্বকে ভয় পায় না। শ্রেয়া পূর্ণতাকে আশ্বস্ত করে বলে ওঠে, ক্যান্টিনে যেতে ভয় লাগছে? এক কাজ করি, দোতলায় যে বড় রুমটা আছে না, ওখানে চল, কেউ আসবে না, শিওর দিচ্ছি। আমার বুকটা এখনও ধুকধুক করছে দোস্ত, এক বোতল পানি খেয়েও শান্তি হতে পারছি না।
পূর্ণতা, নিজেকে সামলা। ভয় পেলে পূর্ব তোকে লেবুর মতো চিপড়ে কঠিন জেরা করবে। পূর্ণতা ঝট করে শ্রেয়া হাত চেপে ভয়ার্ত গলায় বলে ওঠে, পূর্বকে কি উত্তর দিব? আমি 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 প্রচুর ভয় পাচ্ছি। আমার মাথা কাজ করছে না। পূর্ব যদি রাগের মাথায় আমাকেও মেরে ফেলে? শ্রেয়া, ও কি স্বাভাবিক? আমি কি ভুল কারোর প্রেমে পড়লাম? ও কি আমাকে আদৌ ভালোবাসে? আমি কি খুব জলদি করছি? শ্রেয়া পূর্ণতার গালে দুহাত রেখে অভয়বাণীতে শক্ত করে বলে ওঠে, পূর্ণ রে, ভয় পাচ্ছিস কেন? আমি থাকতে তোর ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু হতে দিব না। ঠান্ডা হ পাগল। পূর্ব যদি তোকে খারাপ কিছু করতেই চায়, তার আগে আমাকে ট্যাকল করতে হবে। চল দোতলায়, আমার কাছে টিফিন আছে। আসার সময় 3টা কেক কিনেছিলাম, দুজনে একসাথে খাবো। পূর্ণতা মাথা নাড়িয়ে শ্রেয়ার পিছু পিছু দোতলা সিঁড়ি ধরে উপরে যায়। বড় রুমটার দরজা খুলে ভেতরে ঢুকলে দেখে বেঞ্চগুলোতে এক পাল্টা ময়লা পড়ে আছে। শ্রেয়া নিজের ব্যাগ থেকে একটা রুমাল বের করে দুটো লো বেঞ্চ এবং একটা হাই বেঞ্চ মুছে দুজনে মুখোমুখি হয়ে বসে। হাই বেঞ্চের উপর শ্রেয়া টিফিন বক্সের ঢাকনা খুলে কেকের বোতল পাশে রাখে। পূর্ণতা এখনও চুপচাপ হয়ে আছে। ওই ইবলিশ আইমানটা যদি পূর্ণতাকে না ডাকতো, পূর্ণতা এত ভয় পেত না। আইমান কি জানে না পূর্ণতা হঠাৎ এমন অঘটন দেখলে ভয় পায়? আজ তোকে ছাড়বো না ইবলিশ। এতদিন তুই আমাকে জ্বালিয়ে মেরেছিস, আজ তুই বেকুবের মতো পূর্ণতাকেও জ্বালাতন করলি। আয় খালি তুই, তোকে আচ্ছা কেলাবো হারামি। শ্রেয়া চামচ ভর্তি খাবার তুলে পূর্ণতাকে জোর করে খাইয়ে দেয়। পূর্ণতা অন্যমনস্ক হয়ে খাবার চিবোতে থাকলে হঠাৎ কালি রুমের মধ্যে কারোর পায়ের প্রতিধ্বনি শুনতে পায় শ্রেয়া। পূর্ণতা এখনও অন্যমনস্ক হয়ে আছে। শ্রেয়া পূর্ণতার পিছনে কাউকে দেখে বেঞ্চ থেকে ঝটাং করে দাঁড়িয়ে যায়। পূর্ণতা নিজের সন্ধি ফিরে পেলে শ্রেয়ার দিকে ভ্রু কুঁচকে কিছু বলবে, তার আগেই পেছন থেকে একটা হাত এসে পূর্ণতার ডান কাঁধ থেকে বাম কাঁধ বরাবর গলায় হাত রাখে। পূর্ণতা মাথা নুয়ে গলার কাছে হাতটা দেখেই চোখ বিশাল বড় করে ঢোক গিলে মাথার উপর কিছু অনুভব করে পূর্ণতা। হয়তো পূর্ব নিজের হাতটা রেখেছে মাথার উপর। শ্রেয়া স্তব্ধ হয়ে নির্লিপ্ত চাহনিতে ঢোকের পর ঢোক গিলেই যাচ্ছে। খুব কষ্ট সহকারে একটা ঢোক গিলে পূর্ণতা চোখ বন্ধ করে কম্পন্বিত গলায় বলে ওঠে, আমাকে ছেড়ে দিন। শ্রেয়া দৃষ্টি স্থির পাতে চোখের পলক না ফেলেই বলে ওঠে, ভাইয়া, আপনি এখানে কিভাবে এলেন? আপনাকে দারোয়ান ঢুকতে দিল? রাগ নাকি অভিমান? তার কণ্ঠে কিছুই বোঝা গেল না। শ্রেয়ার উদ্দেশ্যে জবাব দিল পূর্ণতার পিছনে থাকা ব্যক্তিটা, জালিয়াতের দুনিয়ায় সব সম্ভব। আমি প্রাইভেসি চাই, বাইরে অপেক্ষা করো। কেউ যেন ভুলেও ভেতরে না আসে, বুঝছো? ভাইয়া, ও তো ভয়। ওটা আমার দেখার বিষয়। বাইরে যাও, বাইরে যেয়ে পাহারা দাও। জাস্ট কিছু কথা বলবো। শ্রেয়া না চাইতেও পূর্বের কঠিন আজ্ঞাধীন পেয়ে বাইরে যেতে বাধ্য হলো। পূর্ণতা ভয়ে রীতিমতো ফোপাচ্ছে। পূর্ব গলা থেকে হাতটা সরিয়ে পূর্ণতার পাশে বসে ওকে নিজের দিকে ঘুরালো। এখনও চোখ খিঁচুনি দিয়ে বন্ধ করে দাঁতে দাঁত চেপে কিরমির করছে। চোখ বন্ধ করে থাকলে একটা থাপ্পড় লাগাবো। ওখান থেকে পালিয়ে এসেছো কেন? চোখ খুলে আবারও বন্ধ করে ফেলে পূর্ণতা। মাথা নুয়ে কাঁদছে এখন। পূর্ব নিজের রাগ সংবরণ করতে প্রচুর ধকল খাচ্ছে। থাপ্পড় মেরে দাঁতগুলো সব ফেলে দিতে ইচ্ছে করছে। কি বুঝে বেকায়দায় পালালো। আবার বলল, আমি আপনাকে চিনি না। ধাম করে খুব বিকট একটা শব্দ হলো। পূর্ণতা ভয়ে চমকে উঠে চোখ মেলে দেখে পূর্ব হাই বেঞ্চে ঘুষি মেরে হাত মুষ্টিবদ্ধ করে আছে। পূর্ণতা একবার পূর্বের দিকে তাকাচ্ছে, আরেকবার চোখ ফিরিয়ে দেখছে হাতের দিকে। পূর্ণতা কি উত্তর দিবে? কথাগুলো জটলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে। পূর্ব কিছুক্ষণ পর গম্ভীর সুরে বলে উঠল, বিয়ে করতে চাচ্ছ? না করলে বলো, আমি চলে যাই। এভাবে ভেলকিবাজি আমার দেখতে ইচ্ছে নেই। পূর্ণতা জিহ্বা দিয়ে আলতো ঠোঁট ভিজিয়ে গলায় ঢোক ফেলে বলে উঠল, আপনি কি মানুষ মারেন? পরিষ্কার করে বলো। আপনি কি রাজনীতিতে মানুষ খুন করেন? আজ আজ আপনি রাজীবকে? ওকে ওভাবে মারাটাই কি উচিত ছিল না? পূর্ণতা চুপ করে থাকে। কোনো মেয়ের শালীনতায় হাত দেওয়া পুরুষের কি শাস্তি দেওয়া উচিত না? হ্যাঁ, উচিত। কিন্তু সেটা নিজ হাতে নিয়ে তো নয়, আইনের সাহায্যে করা উচিত। তবে পূর্ব কি নিজেও আইনের উপর বিশ্বাস করতে পারে না? দেশের অযাচিত দুর্নীতি দুরবস্থায় আইন যে নতজানু হয়ে পড়েছে, এজন্য কি উনি ভরসা পান না? পূর্ণতা চোখ তুলে পূর্বের দিকে তাকায়। ওভাবে না বলে কয়ে হুটহাট পালিয়ে আসাতে পূর্ব নিশ্চয়ই কষ্ট পেয়েছে। পূর্ণতা হাত এগিয়ে পূর্বর গাল স্পর্শ করতে যাবে, পূর্ব ঝাপটানি দিয়ে হাত সরিয়ে দিচ্ছে, মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। পূর্ণতা এগিয়ে আসে পূর্বের দিকে। নিজের বোকামির উপর অনুতপ্ত হয়ে দ্বিতীয় দফায় গালে হাত রাখবে, পূর্ব আবার সরিয়ে দিয়ে বলে ওঠে, আমার সাথে কাহিনী করবে না। টাচ করার চিন্তা ভুলে যাও। পূর্ণতা কপাল কুঁচকে পূর্বের কাছে গিয়ে জড়িয়ে ধরে। পূর্বকে ধরেনি একদম। প্রচণ্ড রাগে মারাত্মক জিদে
শরীর ফেটে যাচ্ছে পূর্বর। পেয়েছে কি? একটু আগে তামাশা করে কি স্বাদ মেটেনি? পূর্ব নিজের উপর থেকে পূর্ণতাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে পূর্ণতা দু হাতে জাপটে ধরে পূর্বর দিকে আলতো করে মুখ তুলে বলে ওঠে, মাফ করা যায় না? না। পূর্বের রাগান্বিত উত্তর। কি করলে মাফ করবেন? জানি না। পূর্ণতা পূর্বকে ছেড়ে উঠে দাঁড়ালে পূর্ব নিজেও উঠতে যায় বেঞ্চ থেকে, কিন্তু পূর্ণতার আকস্মিক কাণ্ডে পূর্ব হকচকিয়ে যায়। পূর্ণতার কোলে বসে দু হাতে চুল টেনে পূর্বের চোখে ঠোঁট বসিয়ে দিচ্ছে, কপালে, গালে। উফ, আবার শুরু করেছে এই মেয়ে। কোন ভাষায় ওকে বোঝাবো? পূর্ব আবার বিড়বিড় করে নিচু কণ্ঠে বলে ওঠে, পূর্ণতা ছাড়ো, এখন এরকম করো না। তুমি বোঝো না কেন? পূর্ব পূর্ণতার কানের কাছে হাত রেখে আলতো স্বরে বলে ওঠে, তুমি আমার মাফ পাওয়ার জন্য এই নিয়ম খাটাচ্ছ? খুবই খারাপ কাজ করছো পূর্ণ। কষ্টটা তুমি কথার দ্বারা দিয়েছ, শোধরাতে হলে কথা দ্বারাই শোধরাও। এভাবে আদর স্পর্শ করে ভুল শোধরানো যায় না। পূর্বের কথা, কাজকর্ম সবকিছুতে যেন আলাদা ন্যায় শাস্ত্র বিরাজ করে। পূর্ণতা যে নিজ থেকে ওকে আদর করতে আসে, এক্ষেত্রে রাজীব হলে পূর্ণতার সাথে সব লিমিটেশন শেষ করে ফেলত। পূর্ণতার এই কাজে রাজীব ওর কোমর জড়িয়ে ঠোঁটে অজস্র স্পর্শ এঁকে উন্মাদের মতো আচরণ করত। কিছুই ছাড় দিত না এক বিন্দু। পূর্ব পূর্ণতার হাত দুটো নিজের চুল থেকে সরিয়ে স্বাভাবিক হয়ে কোলে বসতে বলে। হাই বেঞ্চ থেকে কোকের বোতল নিয়ে ছিপি খুলে পূর্ণতার ঠোঁটে এগিয়ে যাওয়ার ইশারা করে বলে ওঠে, কোনো মেয়ে একটা ছেলের কোলে বসলেই মাথা খারাপ হয়ে যায় পূর্ণতা। তার উপর এত কাছাকাছি, এত নিকটে থাকলে প্লাস মাইনাস ধর্মের মতো ম্যাগনেটেড হয়ে যায় দুজন। তুমি অবশ্যই আমার প্রতি যে ফিলটা করছো, তোমার তুলনায় 3 গুণ বেশি ফিল আমি করছি। তোমার বোঝা উচিত আমি স্টিল তোমায় ওভাবে ছুঁইনি। চাইলে কি ছুঁতে পারতাম না? আমি চাচ্ছি না। তোমার ঠোঁট দুটো দেখলে আমারও কি মাথা নষ্ট হয় না? হয়। তোমার চোখ দুটোতে নিজের স্পর্শটা গাম ট্যাপের মতো লাগিয়ে রাখতে ইচ্ছা হয়, কিন্তু আমি এখনও তা করিনি। আমি যে তোমাকে কোলে নিয়ে বসে আছি, আমার লিমিট এটুকুই। এর চেয়ে বেশি কিছু তুমি আমার কাছ থেকে বিয়ের আগ পর্যন্ত পাবে না। ঘন্টা দুয়েক আগে যেভাবে তুমি বললে আমি আপনাকে চিনি না, আমার ইচ্ছে ছিল তখনই সবার সামনে দুটো কষিয়ে মারি। লজ্জাবোধ হলে তোমার শিক্ষা হতো। আমি কিছুই করিনি। তোমার উচিত ছিল আমার রাগ ভাঙানো। উল্টো তুমি আমায় চুমু দিতে শুরু করেছো। এটা কি যুক্তিসঙ্গত হলো? কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, এটা জানো, কিন্তু কথার কষ্ট কথা দিয়ে কিভাবে দূর করতে হয় সেটা জানো না। নিজেই নিজেকে প্রশ্ন করো তো, তুমি আদৌ আমার যোগ্য কিনা? আমার রাগ যদি ভাঙাতে না পারো, আমাকে যদি বুঝতে না পারো, আমি চাইছি তা যদি ধরতে না পারো, তবে আমি দুঃখিত পূর্ণতা। তুমি আমার পূর্ববর্তী হওয়ার লায়ক না। তুমি আর আনিশা অনেকটাই সেম কাজগুলো করছো। আনিশা ভুকার মতো আমার পিছু পিছু ঘুরতো, আমার পাত্তা পেত না। কিন্তু তোমার ক্ষেত্রে আমি সিরিয়াস হয়েও তোমার কাছ থেকে পজিটিভ ভাইব পাচ্ছি না। আমার স্ট্যাটাস বা আমার মুখ দর্শন দেখে প্রেমে পড়া মেয়ে আমি চাই না। আমার অগোছালো এলোমেলো জীবনটাকে পূর্ণতা দেওয়ার মতো একটা তুমি চাই। আমার ক্ষুদ্র চাহিদা যে পূর্ণ করতে পারবে, আমি তার জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করব না। তুমি এখনো পূর্বকে বুঝতে পারলে না, আফসোস। পর্ব 20। মানুষের জীবনের ভুলগুলো কি অদ্ভুত। কখনো এই ভুলগুলো আমাদের শিক্ষা দেয়, কখনো শিখিয়ে দেয় কিছু ভালো কথা। আমার এই একটি ভুলই যেন ছিল নতুন কিছু শুরু। আমি পূর্বকে নতুন করে জানতে লাগলাম, বুঝতে শিখলাম, দেখতে অবগত হলাম। আমার জীবনটা নেমে এলো পবিত্রময় বৃষ্টির মতো আনন্দ। পরদিন আমার ভার্সিটিতে সরকারি ছুটির দিন হিসেবে বন্ধ ছিল। বলতে পারেন অমর 21শে ফেব্রুয়ারি। বাবা ফিরেছেন গতকাল রাতে, মা আজ সকাল থেকেই বাসাতে। রাতটুকু ঘুমোতে পারিনি, শুধু ছটফট করে অনুতপ্তের বিষাদে উৎকণ্ঠায় ভুগেছি। পূর্বকে আমি আসলেই বুঝতে পারিনি। রাত 3টে বাজে যে সময়টুকু ওনার কাছ থেকে ভিক্ষে চেয়েছিলাম, তা কোনোভাবেই কল দিয়ে ফলাতে পারিনি। বারবার বুক ঠেলে দলা পাকিয়ে পূর্বের তীক্ষ্ণ কথাটা চলে আসতো, তুমি এখনো পূর্বকে বুঝতে পারলে না, আফসোস। কি ধারালো সূচের মতো কথা। আচ্ছা, আমি কি সত্যিই অ্যাক্সেস করে ফেলেছি? ওনার উপর জোর জুলুম করছি? আমি তো ভালো নেই। আমি যে আপনার দূরত্বময় গুমগুলো মেনে নিতে পারি না। রাজীবের বন্ধুময় মুখোশের আড়ালে হিংস্র রূপটা ভাবতে পারি না। মায়ের একের পর এক উদ্ভট চাপ। আমি কি নিজেই সুস্থ আছি? এটুকু সত্য, আমি ডিপ্রেশনে ভুগছি। লং টার্মে ডিপ্রেশনে ডুবে থাকা এক অদ্ভুত ভুক্তভোগী। সকালে নিজের টি শার্টটা পাল্টে মুখ হাত ধুয়ে ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালে নিজের অস্তিত্বের উপর অবাক লাগে। আমি কি দেখছি? সকাল সকাল ভুল দেখছি না তো? ড্রয়িং রুমের লম্বা সোফায় আয়েশি স্টাইলে বসে আছেন পূর্ব।
পূর্বের ডান পাশে হাসি মুখে কথা বলছেন এক ভদ্রলোক। বয়স 50-এর কোটা পেরিয়ে গেলেও পোশাক আশাক এখনো বেশ আধুনিকতা। বাম পাশে বসে আছেন সুন্দর চেহারার একজন ভদ্রমহিলা, যার পরনে জামদানির নীল শাড়ি, গলায় ছোট পাথরের লকেট, মাথায় খোপা, কানে ছোট ম্যাচিং দুল। আমি লক্ষ্য করলাম এই ভদ্রমহিলার ঠোঁট দুটো পুরো পূর্বের ঠোঁটগুলোর ফুল কপি। মানে পূর্ব ওনার মায়ের মতোই ঠোঁটজোড়া পেয়েছেন। উনি সাদা শার্ট গায়ে কালো প্যান্ট পরেছেন, শার্ট ইন করা, কোমরে বেল্ট, হাতা এখনো ফোল্ড করেননি। ফোল্ড না করাই থাকুক, ওনার সাদা শার্টের সাথে হাতের ছোট্ট পশমগুলো দেখলে আমি সিরিয়াসলি কঠিন অসুখে ভুগব। বাবা, কি সুন্দর আড্ডা জমিয়ে কথা বলছেন, যেন কতদিনের পরিচয়। মা খুব গম্ভীর করে আছেন এখনো। আমাকে দেখে পূর্বর মা হেসে হেসে বললেন, এই পূর্ণতা, দূরে কি, এখানে আসো। কি সহজ ডাক! উনি কি আমাকে চেনেন? পূর্ব আমার দিকে এক ঝলকও তাকাননি। চা খেতে ব্যস্ত উনি। আমি বোকা বোকা চাউনিতে ওনার সামনে যেয়ে দাঁড়ালে উনি আমার হাত ধরে পাশে বসতে বললেন। এদিকে পূর্বের বাবা দুদণ্ড আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, যদি কিছু মনে না করেন, কিছু কোশ্চেন করতে পারি? আমি জড়তা চেপে সৌজন্যমূলক হাসিতে বলে উঠলাম, জি। উনি পূর্বের দিকে একবার তাকিয়ে এরপর আমার দিকে স্থির দৃষ্টি রেখে বলে উঠলেন, এই বদমাইশের মধ্যে কি দেখেছো মা? এই বদমাইশ কি কোনোভাবে তোমাকে চাপে রেখেছে বিয়ের জন্য? কিছু হলে আমায় নিঃসংকোচে বলো। ইয়াল্লা, উনি সবার সামনেই অত বড় দামড়া ছেলেকে অপমান করে কথা বললেন। পূর্ব খুবই শান্ত ভঙ্গিতে চা খাচ্ছেন, যেন কিছুই হয়নি। আমারই তো রাগ লাগছে ওনার অপমান দেখে। আশ্চর্য, উনি চুপ করে আছেন কিভাবে? পাশ থেকে আমার শ্রদ্ধেয় মা জননী ফোরন কেটে বললেন, ভাইজান দেখুন, আমি নিজেও জানি না কি থেকে কি হচ্ছে। গ্রাম থেকে ফেরার পরপরই মেয়েটা উল্টাসিধা কাজ করছে। ও কখনোই এই অপদার্থটা কালো জাদু শিখলো কিনা বুঝতে পারছি না। আপনার মেয়েকে? আমি বিরক্ত হয়েও নিজেকে যথাসম্ভব শান্ত ভঙ্গিতে আগলে রেখে বললাম, আমি অ্যাডাল্ট আঙ্কেল, নাবালিকা হলে অন্য হিসাব হতো। উনি কখনোই আমাকে কোনোরূপ প্রসার দেননি। বরং এবার পূর্ব গলা ঝেড়ে কেসে উঠলেন। আমার উপস্থিত বক্তব্যে উনি ফুল স্টপ লাগিয়ে পরিষ্কার গলায় বলে উঠলেন, আব্বু, ঝগড়াটা বাসার জন্য তোলা থাক। এখন মোদ্দা কথায় আসো। আমার হাতে সময় কম, যেতে হবে। পূর্বের কথায় আঙ্কেলটার মুখ করুণ হলেও উনি নিজেকে দমিয়ে বাবার দিকে মুখ ঘুরিয়ে বললেন, ভাই সাব, আপনার বাড়ির সম্বলটাকে আমার বাড়ির রাজত্ব দিতে চাই। আপনি কি মঞ্জুর করবেন? বাবা হাসি মুখ করে কিছু বলবেন, মা ফট করে বলে উঠলেন, আপনাদের ছেলের রেসটা জানা যাবে, যদি কোনো আপত্তি না থাকে। ছি ছি, আপত্তি কিসের? ও 29-এর কোঠায় পা দিয়েছে। কি বলে? উনি না বলেছিলেন 25? আমি তো ওনাকে 25-এ ভাবতাম। ওনার এত বেশি বয়স! বাবা দেখি খুশিতে গদগদ হয়ে মাকে পরোয়া না করে বিয়েতে মত দিলেন। মা ইনিয়ে বিনিয়ে পূর্বকে হিট করার মতো শত কথা বললেও উনি খুবই চমৎকার ভাবে মাকে ট্যাকল দিলেন। মা বলে উঠলেন, এই ছেলে, তুমি কি বেকার না? আয় রোজগার করো কিছু। উনিও ঠাস করে মুচকি হাসিতে বলে উঠলেন, আমার আকিকা হয়েছে আন্টি। পূর্ব নামটা বলতে পারেন। আমি বেকার নই। আব্বুর ব্যবসাটা লালবাতি জ্বলে উঠলে তখন রংধনুর 7টি রং বানাতে লেগে পড়ি। কি জম্পেশ উত্তর! লাজবাব পূর্ব। টাইট হাঁক দিতে ইচ্ছে করছে। মায়ের মুখটা পটকার মতো কুনো করে দিয়েছেন। উফ! সবকিছু পাকাপাকি করে আমাকে আংটি পরিয়ে ডেট ফিক্স করলেন আগামী সপ্তাহের শুক্রবার বিকেল 4 ঘটিকায়। বিয়েটা হবে গ্রামের বাড়িতে, শুধু দুই পরিবারের মানুষের সামনে। পূর্ব একটা জিনিস দারুণভাবে সামলেছেন, তা হলো এই শহরের আশেপাশে কেউই আমাদের বিয়ে সম্বন্ধে জানে না। জানবে শুধু দুই পরিবার। ওনাদের বিদায়ের বেলায় সবাই যখন উঠবে, তখন পূর্ব হুট করে আবদার জুড়ে দিল, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা সেরে ফেলতে চাই। বাবা খটমট ভঙ্গিতে আমাকে আদেশ দিলেন ওনাকে রুমে নিয়ে কথা সেরে ফেলতে। পূর্ণতা বাবার আদেশ সূচকে পূর্বকে নিয়ে রুমে ঢুকলে পূর্ব দরজার ছিটকিনি লাগিয়ে দেয়। পূর্ণতা ভেবেছিল বারান্দায় যেয়ে নিরিবিলি আলাপ সারবে, কিন্তু পেছন থেকে দরজা লাগানোর শব্দ শুনে মাথা ঘুরিয়ে দেখে পূর্ব চুপচাপ দরজায় পিঠ লাগিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পূর্ণতা কৌতূহল মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, কি ব্যাপার, দরজা লাগালেন যে? কাছে আসো। পূর্বের নেশাময় ঠান্ডা কণ্ঠ। পূর্ণতা এগিয়ে যেতেই পূর্ব মাথাটা পূর্ণতার দিকে নুইয়ে তপ্ত একটা নিঃশ্বাস ওর মুখের উপর ছেড়ে বলে ওঠে, কাল রাতে কলনা করার শাস্তি দিব? পূর্ণতা বড় বড় স্নেহকারা চোখ দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে পূর্ব চোখ বন্ধ করে পূর্ণতার নাকে নাক লাগিয়ে বলে ওঠে, আমাকে জ্বালানির মতো জ্বালাচ্ছ পূর্ণতা। বিয়েটা এখন করে ফেললে কিছু হবে? চলো না বিয়েটা করে একটু প্রেম করি। পূর্ণতা অবাক হচ্ছে পূর্বের এখনকার অবস্থা দেখে। কাল দুপুরে কত কিনা শোনালো, এখন আবার বিয়ের জন্য পিড়াপিড়ি করছে। পূর্ণতার মাথায় পূর্বের বয়সের ছকটা চাপতেই বলে উঠল,
আপনি 29 কথা বলেননি কেন? পূর্বপূর্ণতার দোকানে হাত রেখে নাকে নাক ঘষে বলল, তুমি বলতে আপনি কি 25? আমি উত্তর দিতাম +4। উত্তর বোঝনি? দোষ কার? আপনি আমার চেয়ে এত বড়। তো প্রবলেম? বিয়ে ভেঙে দিব? পূর্ব ছটপট পূর্ণতাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড় করালো। পূর্ণতা কখনোই এই পূর্ব নামক জীবটাকে বুঝতে পারবে না। কে থেকে কি করে উপরওয়ালাই ভালো জানে। পূর্ব শার্টের হাতের বোতাম খুলে সেটাকে ভাঁজ করে কনুইয়ের কাছে গুজল। পূর্বের উজ্জ্বল হাতের ছোট ছোট লোমগুলো লোভনীয় ঠেকছে। পূর্ণতা 2 দফা ঢোক গিলে হাতের তালু শক্ত করে মুঠো করলো। পূর্ব প্যান্টের পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলো। অপর পকেট থেকে একটা কলম নিয়ে কলমের মাথায় টিপ দিয়ে পূর্ণতার দিকে এগিয়ে বলল, কাগজটাই কিছু না দেখেই টুপ করে সাইন করে দাও তো প্লিজ, তাড়াতাড়ি করো। পূর্ণতা হতভাগার মতো তাকিয়ে পূর্বের হাত থেকে কাগজ কলম নিয়ে দেয়ালের উপর কাগজ মেলে সাইন করতে যেও করল না। পাশ থেকে পূর্ব তাগাদা সুরে বলে উঠল, এই দেরি করছো কেন? আমায় বিশ্বাস করতে পারছো না? দেখি কাগজ ফেরত দাও, সাইন করতে হবে না। না না না, আমি করছি করছি। পূর্ণতা কাগজের শিরোনামটুকুও দেখল না। চোখ না বুলিয়ে ফটাফট সাইনের খালি জায়গায় কলম ঘুরিয়ে সাইন করে দিল। সাইন শেষ হতেই পূর্ব খপ করে কাগজটা টান মেরে পূর্ণতার কোমর জড়িয়ে কাছে আনলো। পূর্ণতা বিস্ময় দৃষ্টিতে উদ্বিগ্ন হয়ে বলে ওঠে, বাইরে সবাই এভাবে ধরলেন যে, ছাড়ুন ছাড়ুন। পূর্ব পূর্ণতাকে দেয়ালে ঠেকিয়ে পূর্ণতার কোমর বা হাতে জড়িয়ে ধরল। পূর্ণতা অবাক হয়ে আছে পূর্বের কাণ্ডকীর্তিতে। কালিনা লিমিটেশন নিয়ে এক বস্তা লেকচার শোনালো, এখন কি করছে ও? পূর্ব উদ্ভ্রান্তের মতো ডান হাতে পূর্ণতার চুল মুঠো করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। পূর্ণতার নিঃশ্বাস আটকে আসলো আকস্মিক ঘটনায়। চোখগুলো এমন বড় করলো যেন অক্ষিগোলক থেকে এক্ষুনি বেরিয়ে করবে পূর্ণতার। পূর্ব চোখ বন্ধ করে আছে। এতদিনের নিয়ন্ত্রণ, আবেগ, অনুভূতি, মায়া, ভালোবাসা, কাতরতা সব একত্র করে যেন উজাড় করে দিচ্ছে প্রিয় মানুষটার মিষ্টি স্পর্শে। সময়কে আজও দূরপাল্লার বাসের মতো পাল্লা দিয়ে পালাবে? সময় কত নিষ্ঠুর! এই সময়কে ধরে রাখা যায় না। তবে আনন্দে সানন্দ একটা গান যেন ভেসে ভেসে আসছে, আমার ভেতরও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আচ্ছা, রোমাঞ্চকর মুহূর্তে কি প্রকৃতিও রোমান্টিক হয়ে বাতাসে প্রিয় গান ছেড়ে দেয়, নাকি মনের ভ্রম? পূর্ব পূর্ণতাকে ছেড়ে দেয়। নাকে নাক লাগিয়ে চোখ দুটো বন্ধ করে আছে। দেয়ালে 2 হাত রেখে পূর্ণতাকে মাঝখানে বন্দি করেছে। পূর্ণতা প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্ময়ের আবেশে চোখের চাহনি এখনো স্বাভাবিক করতে পারেনি। এই মানুষটার একটা স্পর্শ পাওয়ার জন্য কত লোভী হয়ে যেত। এই মানুষটাকে নিয়ে রীতিমতো কল্পনার জগতে বিচরণ করত। মানুষটার সঙ্গ পাওয়ার জন্য মূল ব্যাকুল হয়ে আনচান করে উঠত। পূর্ণতা স্নিগ্ধ চাহনিতে পূর্বে সুন্দর চোখ দুটো দেখছে। এই চাহনি দেখেই তো ঘায়েল হয়েছিল পূর্ণতা। পূর্ণতা ঠান্ডা স্বরে বলে ওঠে, কি করলে পূর্ব? বিয়ের আগেই তোমার কমিটমেন্ট ব্রেক করলে? পূর্ব আলতো করে পূর্ণতার নাকে নাক ঘষে বলে ওঠে, আমার ওয়াইফকে চুমু দিয়েছি, শাট আপ। বিয়ে যে এখনো হয়নি? পূর্ব চোখ খুলে পূর্ণতার গালে নিজের দাড়ি ঘষে বলে ওঠে, একটু আদর করো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি করেই ডাকো, ভালো লাগছে। দরকারি কাজে জেলার বাইরে যাব, রাতে কল ধরতে পারবো না মেবি। পূর্ণতা পূর্বকে ধাক্কা দেওয়ার সাহস পেল না। তার আগেই পূর্ব ওর কপালে ঠোঁট ছুঁয়ে ওকে ছেড়ে দিয়ে দরজার ছিটকিনিতে হাত দেয়। দরজা খুলে বাইরে পা দেবে, হঠাৎ মাথা ঘুরিয়ে বলে ওঠে, বিয়ে করেই তোমাকে ছুঁয়েছি পূর্ণ। কাগজটা রেজিস্ট্রি পেপার ছিল। আল্লাহ হাফিজ। শার্টটা তো অন্তত ঠিকঠাক মতো ছুঁড়ে মার। এগুলো কি? উফ, তোর জ্বালায় আমি আর বাঁচি না পূর্ব। পূর্বকমলের বেল্ট খুলতে খুলতে বলে ওঠে, আপি টাওয়ালটা ওয়াশরুমে রেখে দাও। কেন রে? আমি তো চাকর। তোর কি দেখে যে ওই মিষ্টির মতো মেয়েটার প্রেমে ফাঁসলো? পূর্ব এক কান দিয়ে ঢুকে অপর কান দিয়ে বের করছে। এসব ফালতু মার্কা কথার পেছনে লজিক বসিয়ে সময় নষ্ট করতে চায় না। আজ ওকে জরুরি কাজে গাজীপুর যেতে হবে। দলের প্রধান সভাপতি খুবই স্ট্রিক্টলি নির্দেশ দিয়েছেন আজকের মধ্যে উপস্থিত হতে। বাই এনি চান্স যদি 19-20 হয়ে যায়, পূর্বের উপর কাজের চাপ বাড়তে পারে রীতিমতো। সামনের সপ্তাহে বিয়ের আয়োজন, কত কাজ পড়ে আছে। পূর্ব ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিতেই পূর্বিকা এসে দরজা ধাক্কাতে লাগলো। এই বজ্জাতটা, দরজা খোল, তোর তলব থেকে কল এসেছে। পূর্ব দরজা একটু ফাঁক করে ভেজা হাত দিয়ে পূর্বিকার কাছ থেকে ফোন নিয়ে কল রিসিভ করে। একটা বাজ খাই গলার মতো ভীষণ চটচটে কণ্ঠে কেউ বলে উঠল, পূর্ব, শুনলাম তুমি নাকি গাজীপুরে রওনা দিবে। তা এক কাজ করো না, এখানে এসে একবার কথা বলে যাও। জাপানের আড্ডা দিলাম আর কি। পূর্ব বিরক্ত গলায় বলল, কথা শেষ হয়েছে?
আমি রাখবো? আহা, তোমার এই রাগের জন্যই তো তোমাকে আমার ভীষণ ভালো লাগে। বয়স অল্প, অথচ দেখো কি দারুণ দক্ষতা। দেখুন চ্যাটার্জি মশাই, আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনি আমার মগজ ধুলাই করার চেষ্টা করবেন না। একবার ভুল পথে গিয়েছি, আর না, আমি আপনার দলের সাথে কাজ করতে চাই না। দেশের মানুষগুলো অন্ন কষ্টে ভুগবে তা তুমি চাও? চাষিদের পায়ের তলায় পিষে ন্যায্য অধিকার হরণ করে যেভাবে দানবের মতো শোষক শ্রেণী ফুলে ফেপে উঠছে, তা তুমি চাও? তুমি বিপ্লব দ্বারাই যুক্ত হচ্ছ না কেন? তোমার মতো কমরেড পেয়ে এ দেশ, এদেশের মানুষ, সমাজ সবাই উপকৃত হবে। মানুষের জন্য যুদ্ধ করার মতো যোদ্ধা খুব কমই জন্মায় পূর্ব। মানুষের জন্য নিবেদিত প্রাণ সবাই হতে পারে না। তুমি নিশ্চয়ই চাইবে না পরবর্তী প্রজন্ম ধনী গরিবের বৈষম্যমূলক প্রতিযোগিতায় নিজেদের আকৃষ্ট করুক। ফোনের ওপাশ থেকে টুটটুট করে শব্দ হতে থাকে। রামচন্দ্র চ্যাটার্জি স্ক্রিনে তাকিয়ে জানালা দিয়ে বিরক্ত মুখে একদলা থুতু ফেললেন। পূর্বকে আজও এ পথে ঘুরানো গেল না। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। এদিকে চ্যাটার্জি মশাই প্রবাদ বাক্যটা উল্টে ঘুরিয়ে ভেবে নিলেন। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল পুরোপুরি ভেঙে দিতে হয়। চ্যাটার্জি মশাই ইজি চেয়ারে হেলান দিয়ে খুবই বিশ্রীভাবে হাসতে থাকে। এই বিদঘুটে হাসি কি কোনো অমঙ্গলকালের সংবাদ নিয়ে আসবে? কে জানে পূর্বের জীবনে এখনো কি কি আশা বাকি আছে। পূর্ব গোসল সেরে আয়নার সামনে সাদা পাঞ্জাবি গায়ে দিচ্ছে। পাঞ্জাবির বুকের বোতামগুলো এখনো খোলা, চুল থেকে টপটপ পানি পড়ছে। এলোথেলো হয়ে কপালের উপর এবড়ে থেবড়ে চেয়ে আছে। পাঞ্জাবির হাতা চটপট গুটিয়ে এক হাতে চুল পেছনে ঠেলে ড্রেসিং টেবিলের উপর থেকে চামড়ার কারক ঘড়িটা হাতে পড়ল। পারফিউম নিয়ে হালকা একটু ঝাঁকিয়ে প্রফেশনালদের মতো স্প্রে করে শরীরে গ্যাবার্ডিং প্যান্টটা ঠিক করে পকেটে মোবাইল ঢুকিয়ে নিল। ভেজা চুলগুলোকে ব্রাশ করে পাঞ্জাবির বোতাম লাগাতেই মনে হলো, ইস, পূর্ণতা যদি নরম হাত দিয়ে বোতামগুলো লাগিয়ে দিত। এই সুযোগে পূর্ণতাকে আদর করতে পারত। পূর্ব আয়নায় তাকিয়ে ঠোঁট চেপে মুচকে আসলো। নিজের প্রতিচ্ছবিতে তাকিয়ে বলল, তোমাকে খুব দ্রুত আনছি পূর্ণ। তোমার লজ্জামাখা মুখটার জন্য আই এম ডেসপারেটলি ওয়েটিং। পূর্ণতা খুবই অস্থির হয়ে উঠছে। পূর্ব আজ জেলা ছেড়ে দূরে যাবে? কেন যাবে? আবার রাতেও বলছে ফোন করতে পারবে না। পূর্ণতা কিছুই ভাবতে পারছে না। রুমের মধ্যে ছটফট করে পায়চারি করছে। বাবার কাছ থেকে পূর্বের বাসার ঠিকানা নিয়ে একবার দেখা করবে। প্রচুর দেখা করতে ইচ্ছে করছে। পূর্ণতা আগে পিছে না ভেবে দ্রুত বাবার রুমে ঢুকে বলে উঠল, বাবা, একটা ফরমাইশ ছিল, পূরণ করবে? পূর্ণতার বাবা বিছানায় বসে ল্যাপটপ কোলে চশমা চোখে বলে উঠলেন, বল মা, কিছু দরকার? টাকা নিবি? না না, টাকা দিও না। আমাকে একটা চিরকুটে পূর্বে বাসার ঠিকানাটা লিখে দাও না, খুব দরকার ছিল। ও তোকে ফোন নাম্বার দেয়নি? কালই তোর মায়ের সাথে হাসপাতালে গিয়ে দেখা করছে, বুঝলি? ছেলেটা খুব চুপচাপ কিন্তু চটপটে। আমার হেব্বি লেগেছে। নে, এই যে ঠিকানা লিখে দিয়েছি। আচ্ছা বাবা, আমি আসি, মাকে দেখিনিও। পূর্ণতা গলায় ওড়না পেঁচিয়ে বাসার সাদামাটা সেলোয়ার কামিজে বেরিয়ে পড়ে। বাবার গাড়িটা থাকা সত্ত্বেও ও সিএনজি করে পূর্বের বাসার ফটকের সামনে দাঁড়ায়। সুউচ্চ বড় গেট, চারতলা নকশাকার ভবন, ভেতরে বেশ খালি জায়গা আছে। একপাশে বাগানের মেলা, অপরদিকে কয়েকটা গাড়ি পার্ক করা। দারোয়ান পূর্ণতাকে উকিঝুঁকি করতে দেখে তেজালো গলায় বলে উঠল, এই মেয়া, এখানে কি? যা বলছি যা। পূর্ণতার শান্ত কণ্ঠে বলে ওঠে, আঙ্কেল, একটু গেটটা খুলে দিন না। আমি এবারের বড় ছেলের সাথে দেখা করতে বনানী থেকে এসেছি, খুব দরকার। পূর্ব বাবার কথা কন? হ্যাঁ, নাই, গেছে গা। মিথ্যে বলছেন কেন? ওই তো ওনার গাড়ি পার্ক করা। ফাজলামো করছেন? আমাকে ভেতরে আসতে দিন। শরম লজ্জা নাই দেখি? ওই মাইয়া, বাপ মা এটি শিখায় তোরে? বড়লোকের পোলা দেখলে শরীর কামড়ায়? লোকটার অশ্রাব্য ভাষা শুনে পূর্ণতার শরীর রাগে গজগজ করছিল। শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দারোয়ানটা আবার চেঁচিয়ে বলে, ছি, কি বেশরম মাইয়া, অহনও দাঁড়াই আছে দি। ওই, যাইতে কইছি না? বাপমা কেন যে এটিরে জন্ম দেয়? জন্মানোর সাথে সাথে বালিশ চাপা দেওয়া অনুচিত। পূর্ণতা অটল হয়ে দাঁড়িয়ে থাকলেও চোখের ভেতর কান্নার সমুদ্র টলটল করছিল। পূর্ণতাকে চিনে না বলে এভাবে তিরস্কারপূর্ণ কথাবার্তা বলবে? বাবা মা তুলে এই শ্রুতিকটু কথা শোনাবে? পূর্ণতা দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করেও আটকাতে পারছে না। পূর্বের ভেজা টাওয়াল নেড়ে দেওয়ার জন্য পূর্বিকা বারান্দায় কর্মরত। বাসায় এতগুলো চাকর থাকা সত্ত্বেও পূর্বিকার করতে হচ্ছে। পূর্বের কঠোর নির্দেশ, মা এবং আপে ব্যতীত অন্য কেউ ওর জিনিসে হাত দিবে না। পূর্বিকা টাওয়াল মেলে কি মনে করে বারান্দা দিয়ে নিচে তাকালো, অমনি কপাল ভয়ঙ্কর কুচকে দৌড়ে নিচে নামলো। পূর্ব তখন ডাইনিং টেবিলে খাচ্ছিল। পূর্বিকাকে উন্মাদের মতো সিঁড়ি ভেঙে নামতে দেখে বলে উঠল, আপি, কুত্তার মতো নামছিস কেন? পূর্বিকা দৌড়ে এসে পূর্বের কাছে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, বাইরে, বাইরে।
বাইরে? এরপর কি? বাইরে তোর পূর্ণতাকে দেখেছি। পূর্ব পূর্ণতার নাম শুনতেই খাবারের প্লেটে হাত ধুয়ে টেবিল থেকে টিস্যু নিয়ে হাত মুছতে মুছতে ধূপধাপ দৌড়ে বাইরে যায়। এদিকে সাইমা রান্নাঘর থেকে পূর্বের দৌড় দেখে রান্নাঘর থেকেই বলে ওঠে, পূর্বী আপু, পূর্ব ভাই খাওয়া ছেড়ে দৌড়ালো কেন? পূর্বিকা বিরক্ত হয়ে বলে উঠল, তুই লেমনেড বানাতে গিয়েছিস, ওখানেই বিজি থাক, ওর দিকে তদারকি কেন? পূর্ব বাইরে এসে দেখে পূর্ণতা গেটের বাইরে দাঁড়িয়ে আছে। চোখ থেকে যে কোনো মুহূর্তে কান্না জলের বন্যা বইবে। পূর্ব দারোয়ানকে তোয়াক্কা না করেই নিজেই গেট খুলতে নিলে দারোয়ান তোষামত কণ্ঠে বলে ওঠে, পূর্ব বাবা, ছি ছি, কি করতাছেন, আমি খুলি, আপনি যান। পূর্ব রক্তিম চোখে তাকায়। দারোয়ান হাসি মুখে পাল্টে কাচামাচো করতে করতে পিছিয়ে যায়। পূর্ব গেট খুলে পূর্ণতার পিছনে এদিক ওদিক দেখে জিজ্ঞাসা কণ্ঠে বলে ওঠে, তুমি একা এসেছো কেন? পাগল তুমি? পূর্ণতার হাত ধরে ভেতরে নিয়ে যায়। যেতেই তীক্ষ্ণ গলায় দারোয়ানের দিকে বলে ওঠে, মামা, আজকে তোমায় ছাড়ছি না। দারোয়ান পারে না এক্ষুনি পূর্ণতার পা ধরে। বাসার সবাই দুপুরের খাবার খেয়ে যার যার রুমে ব্যস্ত। পূর্বিকা সাইমাকে রান্না করে ব্যস্ত রেখেছে। এই মেয়ে পূর্ণতাকে শুরু থেকেই দেখতে পারে না। এক নাম্বার ছাত্র। পূর্ব পূর্ণতাকে নিজের রুমে এনে দরজা লাগিয়ে বিছানায় বসতে বলে। পূর্ব কাচের ট্রান্সপারেন্ট জগ থেকে পানি ঢেলে পূর্ণতার সামনে গ্লাস নিয়ে দাঁড়ালে পূর্ণতা জাপটে ধরে কেঁদে দেয়। গ্লাস কেঁপে পানি ছিটকে পূর্বর হাত ভিজে কিছু পানি ফ্লোরে পড়ে। পূর্ব এক হাতে গ্লাসটা ধরে অপর হাতে পূর্ণতার মাথায় হাত রেখে বলে ওঠে, পাকনামো না করলে ভালো লাগে না, না? একা আসতে গিয়েছো কেন? যদি কিছু হতো? পূর্ণতর পিঠের পাঞ্জাবি আঁকড়ে কান্নার সুরে বলে ওঠে, আমি তোমাকে দেখতে এসে বেশরম হয়ে গেছি? ছি, কি যাতা বলছো? এই দেখি কি হয়েছে, ছাড়ো দেখি। পূর্ব হাত এগিয়ে টেবিলের উপর গ্লাস রেখে পূর্ণতাকে নিজে থেকে ছাড়িয়ে বলে ওঠে, শরীরে তো কিছুই নাই, কান্না করার এনার্জি আসে কোত্থেকে? কে তোমাকে বেশরম বলল? দারোয়ান। বেটাকে দেখি, কেঁদো না, চুপ করো, আমি 10 মিনিটের মধ্যেই বেরোবো। ইস, আবার কাঁদে কেন? পূর্ব ভালো করে ওর চোখ মুছিয়ে বিছানায় বসে পূর্ণতাকে কোলে বসায়। পূর্বর মাথায় চট করে একটা বুদ্ধি চাপতেই পাঞ্জাবির বোতামগুলো সব খুলে বলে ওঠে, এই বোতামগুলো লাগিয়ে দাও তো, পাশাপাশি একটু আদর করে দাও। নতুন বউ হয়েছ, স্বামীর যত্নার্থী করা তোমার জন্য ফরজ। স্টার্ট করো। পূর্ণতা চুপচাপ শান্তশিষ্ট মেয়ের মতো পাঞ্জাবির বোতামে হাত রাখলে হঠাৎ পূর্ব ওর হাত চেপে ধরে। পাঞ্জাবি টেনে ফর্সা বুকের বা পাশটায় খানিকটা উন্মুক্ত করে পূর্ব স্নিগ্ধ কোমল কণ্ঠে অনুনয়ের সুরে বলে ওঠে, এদিকটায় পড়ছে, একটু কাছে এসে ছুঁয়ে দাও না। পর্ব 21। পূর্ণতা পিট পিট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে পূর্বের বুকে চুমু দিয়ে দেয়। পূর্ব আবেশে চোখ বন্ধ করে পূর্ণতাকে জাপটে ধরে মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, পূর্ণ, হুম, আমার একটা শেষ ইচ্ছা আছে, পূরণ করবে? ঝট করে মুখ থেকে মাথা তুলে পূর্বের দিকে তাকায় পূর্ণতা। শেষ ইচ্ছা মানে? পূর্ণতা অস্থির হয়ে উঠে পূর্বের আজগুবি কথায়। পূর্বের দু গালে হাত রেখে প্রচণ্ড ছটফট ভঙ্গিতে বলে ওঠে, কি বলছো? এগুলো বলো না, ইয়া খোদা, প্লিজ পূর্ব, আমি মরে যাব। পূর্ব মৃদু হেসে অস্থির পূর্ণতার মাথায় হাত রাখে। অপর হাতে পূর্ণতার গলা জড়িয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, তুমি যার প্রেমে পড়েছ সে তো অনিশ্চিত, অনিয়ম অনিমেষের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে পূর্ণ। আমি নিজেও জানি না আমার প্রতিপক্ষ দল আজকের জার্নিতে কোনো ট্র্যাপ রেখেছে কিনা। যদি রাস্তা দিয়ে অ্যাক্সিডেন্ট করে মরে যাই, তোমার কাছে যদি কোনো কারণে ফিরে না আসি, তুমি ঠিক থাকবে? কিন্তু তোমার যে ঠিক থাকতে হবে, তুমি হচ্ছ পূর্ণতা, আমার পূর্ণতা, যে সব সময় তার পূর্বের চিন্তায় বিভোর থাকবে, তবে পূর্বের জন্য ঠিক থাকবে না, তা তো হয় না। ইট উইল বি ইনজাস্টিস পূর্ণ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্রপারলি। আমি যখনই তোমার কাছ থেকে দূরে থাকি, ভেবে নিও এটাই আমাদের শেষ দেখা। এতে দুটো প্রফিট আছে। এক, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমরা শেষবার স্মরণ করে ভালোবাসবো। দুই, তুমি নিজেকে শক্ত এবং হার্সনেস বানাতে প্রিপেয়ার হবে পূর্ণ। আমি চাই না তুমি অন্য 10টা মেয়ের মতো স্বামীর শোকে শোকে মরিয়া হয়ে যাও। তুমি থাকবে বোল্ড, স্পষ্টভাষী, দৃঢ় প্রতিজ্ঞ। তোমায় দেখে মানুষ সিম্প্যাথি দেওয়ার সাহস পাবে না। তুমি আমার জন্য এমন হবে পূর্ণ, আবেগ দুনিয়ার সব মানুষের জন্য না। এই আবেগটা হবে জাস্ট আমার জন্য। আমি এত ঘেটে ঘেটে অধিকার খাটাবো, সম্পূর্ণ কর্তৃত্ব আমার থাকবে। অন্য কেউ তোমার আবেগ, বিহ্বল, কান্না, অসহায়ত্ব দেখবে না, তুমি দেখাবেও না। আমি চাই না তুমি স্বামী কাতর হও, সমরেশ মজুমদারের বিখ্যাত সাতকাহন উপন্যাসের একচ্ছত্র দীপাবলি হও, যে অন্যায়, অবিচার,
ও অশোচনীয়তা পছন্দ করে না। যে নারীর নারীত্বে বলিয়ান, বলো তুমি হতে পারবে না? পূর্বের কথাগুলো আগুনের স্ফুলিঙ্গের মতো পূর্ণতার বিবেকের দরজায় ধামধাম করে কড়া নাড়ছে। মেয়েরা মোমের মতো জ্বলন্তকারিণী, আবার মোমের মতো কঠিন চিত্ত। পূর্ণতার কোন রূপটা ধারণ করা উচিত পূর্বের জন্য? সে কি ধুকে ধুকে কষ্ট নিপীড়নে চলবে, নাকি কঠিন চিত্তে সব সমস্যা মোকাবেলা করে নিজেকে তৈরি করবে? পূর্ণতা চুপ করে তাকিয়ে আছে। পূর্বের গাল থেকে কখন অজান্তে হাত নামিয়ে ফেলেছে জানা নেই। পূর্ব একটু থেমে আবার শুরু করলো নিজের কথা। সব সময় মেয়েদের ত্যাগ স্বীকার করে চলতে হয় পূর্ণতা। তুমি আমার জন্য নিজের সমস্ত কিছু ত্যাগ করবে, আমি তা কখনো মানতে পারবো না। আমি চাই তুমি শক্ত হও, পরিস্থিতি বুঝো, নিজেকে জানো, আমাকে ভালোবাসো। কিন্তু সব কিছুর যেমন লিমিট থাকে, আমার ক্ষেত্রেও লিমিটেড ব্যাপারটা আনো। আমার জন্য তুমি সাফার করছো, ব্যাপারটা আমায় খান খান করে দিচ্ছে পূর্ণ। প্লিজ এই গার্ডস থেকে আমায় মুক্তি দাও। আমি এই ব্যাপারটার জন্যই তোমার সামনে এতদিন আসিনি। ভেবেছি তুমি আমাকে ভুলে যাবে। তুমি ভুলতে পারোনি, উল্টো মনের মধ্যে কল্পনার অশোক বাঁধিয়ে ফেলেছ। আজ যেহেতু তোমার কাছে আছি, অন্ততপক্ষে আমায় আশ্বস্ত করো তোমার কাছে ফিরে এসে আমি কোনো ভুল করিনি। পূর্ণতা এ দফায়ও চুপ করে তাকিয়ে আছে পূর্বর দিকে। সকালের পূর্ব আর এই পূর্বের মধ্যে যেন বিশাল তফাৎ। আচ্ছা, মেয়েদের বলা হয় পানির মতো, যে পাত্রে রাখবে সে পাত্রের আকার ধারণ করবে। তবে ছেলেদের ক্ষেত্রে কি পেঁয়াজের উদাহরণ টানা যায় না? একটার পর একটা খোসা ছাড়িয়ে শেষ পর্যন্ত দেখবে কিছুই নেই। পূর্বের এই বহুরূপীর মতো ব্যাপারগুলো মুগ্ধ নয়নে দেখছে। এই মানুষটা 7 রঞ্জের মতো রূপ বদলায়। সকালে ছিল রোমান্টিক, এখন হয়ে গেছে উজ্জীবিত নেতা। পূর্ণতা কিছুকাল ব্যাপী চুপ থেকে পূর্বের গালে পুনরায় হাত রেখে কিছুটা কাছে এসে বলে ওঠে, আপনি ভুল করেননি। অস্ফুটিত কণ্ঠে বলে উঠতেই পূর্বের কপালে আলতো স্পর্শ এঁকে দেয় পূর্ণতা। পাঞ্জাবির বোতাম লাগিয়ে নিঃশব্দে কোল থেকে উঠে দাঁড়ায়। যাওয়ার পূর্ব মুহূর্তে পূর্বর চুলে আঙ্গুল ডুবিয়ে বলে ওঠে, সময় হয়ে যাচ্ছে, আমি আসি। পূর্ণতা ম্লান চেহারায় হাসি উপহার দিয়ে দরজা খুলে চলে যায়। পূর্ব মাথা নুইয়ে ফ্লোরে তাকিয়ে আছে। বুকে চাপা ব্যথা অনুভূত হচ্ছে। ওর মতো ছেলেকে কোনো আঙ্গিকেই ডিজার্ভ করে না পূর্ণতা। মেয়েটা দুঃখ পাচ্ছে ওকে ভেবে। পূর্ব বুকের কাছে হাত এনে বলে, আমি তোমায় শেষ ইচ্ছেটাও বলতে পারলাম না পূর্ণতা, আমায় ক্ষমা করে দিও। পূর্ব দিকে উদয় হওয়া তেজস্বী সূর্যটা দারুণ দাপট দেখাচ্ছে আজ। তৃষ্ণার্ত পথিকের মতো ছাতি ফেটে যাচ্ছে সবার। পূর্ণতা চলে যাওয়ার ঠিক 10 মিনিটের মধ্যে বেরিয়ে পড়ে পূর্ব। এমনিতেই দেরি হয়ে গেছে পূর্ণতার সঙ্গ পেয়ে। গাড়িতে বসেই ড্রাইভারকে নির্দেশ দিল জোরে গাড়ি চালাতে। যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি ওর গুপ্ত আস্তানার জরুরি মিটিংয়ে পৌঁছতে হবে। দলের কিছু লিডার যারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে কাজ করছে, তারা সবাই একত্র হবে গাজীপুরের মিটিংয়ে। পূর্ব যাচ্ছে ঢাকার আন্ডার থেকে। বামপন্থী দল ছাড়ার পর এই নিয়ে ষষ্ঠবারের মতো যোগদান করছে পূর্ব। সবাই ওকে বেশ সম্মানের চোখে দেখে। কেউ কেউ এতটা ভালোবাসে যে অন্যরা রীতিমতো হিংসায় চলে। গাড়ি হাইওয়ে সড়ক ধরে 4 ঘন্টায় পৌঁছলো গাজীপুরের চৌরাস্তা। ওখানে আগে থেকে একটা সাদা প্রাইভেট কার থেমেছিল। পূর্ব নিজের গাড়ি ছেড়ে সেই প্রাইভেট কারে উঠতেই গাড়ি চলল কোনাবাড়ি জায়গার দিকে। একটা মোটা সড়ক ধরে গাড়িটা ঠিক 15 মিনিট যেয়ে একটা ক্ষেতের কাছে থামতেই ড্রাইভার বলল, ক্ষেতের আইল দিয়ে সোজা 10 মিনিট হাঁটলেই 3টা বাড়ি দেখবেন। 3টা বাড়ির পর যেই বাংলো বাড়িটা দেখবেন, লগে লগে ঢুকে পড়বেন। নো এদিক ওদিক, জানে হন। পূর্ব পাঞ্জাবের হাতাটা কোনোই ভাঁজ করতেই ঘড়িতে সময় দেখে নিল। এরপর হাঁটা শুরু করলো ক্ষেতের আইল রাস্তা ধরে। চোখের সামনে যখন 3টা বাড়ি দেখলো, তখন ওর খুব আজব লাগলো। একটা মানুষও নেই এই সময়। কি আজব না? ধুধু মরুভূমির মতো শুনশান চারপাশ, কেমন নিস্তব্ধ নীরবতা। একটা পাখিও ডাকছে না। এমন ভীতিকর পরিস্থিতিতে দূর থেকে শুধু কুকুরের কান্নার শব্দ ভেসে আসছে। কুকুর বা বিড়াল কান্নার শব্দ অমঙ্গলজনক। তবে কি এটাই আগাম বার্তা দিচ্ছে কিছু অমঙ্গলের দিকে? কুসংস্কারে এক চুল বিশ্বাসী না পূর্ব। পুরোদমে এগিয়ে যাচ্ছে সে গন্তব্যের দিকে। পূর্ণতা, বিয়েতে কোন কালার শাড়ি পরবি? আমি ভেবেছি তুই এবার লেহেঙ্গা পর। সবাই তো লাল বধুর মতো শাড়ি পরে। এই পূর্ণতা, কে রে, তোর ধ্যান কই? শ্রেয়ার কথায় ধ্যান ভাঙতেই পাশ থেকে আয়মান ব্যস্ততার সুরে বলে ওঠে, কানের নিচে হাউমাউ করিস না তো। টিকিট জায়গা মতো রাখছিস? দেখিস কইলাম, যদি টিকিট হারাই আমি তোরে লাথি দিয়া ট্রেন থেকে ফালামো। উফ, বললাম না টিকিট আন্টির কাছে দিয়েছি। একই কথা কয়বার জিজ্ঞেস করবি? পূর্ণতা ওদের ঝগড়ার রেশে ছুরি চালিয়ে বলে ওঠে, তোরা যদি এভাবে ঝগড়া করিস, আমি সত্যি সত্যি তোদের ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলবো। বোঝা গেছে? পূর্ণতা, তোর কি হয়েছে? একটু আগে কি ভাবছিলি? ওই ওর জামার কথা ভাবতেছে। তোর সমস্যা কি? এত চুলকানি কেন ওর ব্যাপারে ঘাটাঘাটি করার? বেলজ্জা সেরি, ইবলিশ।
তোর বাপ ইবলিশ। থাম, হইছে তো ভাই, এইভাবে গায়ে গা লাগিয়ে ঝগড়া করছিস কেন? চুপচাপ বস, রাগ তুলিস না বলছি। আয়মান লজ্জা মিশ্রিত লাজুক হাসি দিয়ে বলে ওঠে, বইন কি যে কস না, শরম করে তো, এই খচ্চনির লগে গায়ে গা লাগাইলে। ছেঁচা, ওই দূরে যা, কেমনে তাকায় আছে দেখ তো, বেলজ্জা। শ্রেয়া আয়মানের দিকে গাঢ় দৃষ্টিতে কটমট করে কিছু বলবে, মায়ের ডাক পেয়ে ওকে যেতে হলো। এদিকে আমি বিয়ের জিনিসপত্র কেনার লিস্ট করছি। আয়মান ছোটখাটো ডেকোরেশন করার জন্য অনলাইনে ঢুমাচ্ছে। হঠাৎ ও সোফায় বসে আইপ্যাড হাতে বলে উঠল, বোন একটা কথা বলি। আমি খাতায় দ্রুত কলম চালাতে ব্যস্ত, তবুও বলে উঠলাম, হুম, বল। 2 দিনের মধ্যে তোর সাথে কথা হইছে? আমি কলম ঘুরানো থমকে গেল, দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে আছি। আমি এখন কাঁদবো না। আয়মান আরেক দফায় বলে উঠল, পূর্বের বাসায় গেছিলাম দোস্ত, ও 2 দিন ধরে বাসায় আসে না। আমি ঢোক গেলে নিজেকে শান্ত করে পুনরায় কলম চালিয়ে বলে উঠলাম, উনি ব্যস্ত আয়মান, কাজের জন্যই বাইরে। তোরে তো একটা কল করতে পারতো, করছে? করেনি, তবে করবেন। কবে? বিয়ের ডেটের পর? করবে দোস্ত, আমার বিশ্বাস আছে ওনার উপর। উনি হয়তো একটু বেশি ব্যস্ত, তাই। আল্লাহ যেন তোর কথাই সত্য করুক। ওনার ব্যাপারে একটা তথ্য পাইছি, শুনবি? তোর তো শোনা উচিত। বলে ফেল। দুলাভাই বামপন্থী দলে কাজ করতো দোস্ত, দলের সাথে প্রচুর ভাব ছিল, কিন্তু পরে কি জানি হয়েছে, পূর্ব ভাই আর ওই দলে কাজ করে নাই। আমাকে এসব গোজামিল কথাবার্তা বলিস না, আমি পলিটিক্স বুঝি না, এই বামপন্থী কি সেটাও জানি না। বুঝিয়ে বলি শোন, সাম্রাজ্যবাদী এবং সাম্যবাদী এই 2টি ধারা পৃথিবীতে প্রচলিত। সাম্যবাদীরা মূলত ধনী গরিবের বৈষম্য মিটিয়ে সবাইকে একসমান করতে চায়। মানুষে মানুষে কোনো ভেদাভেদ চায় না ওরা। পৃথিবীতে সবচেয়ে বড় সামাজিক প্রভাব বিস্তারকারী লোক ছিল কার্ল মার্কস। জন্ম জার্মানিতে। সমাজতান্ত্রিক ব্যবস্থায় কার্ল মার্কসের নীতি আদর্শের কমিউনিস্টের মূলনীতিতে চলে। ওরা বিভিন্নভাবে ছাত্র সমাজকে বোঝায় এদেশের শাসন ব্যবস্থা ভালো না, মানুষের জন্য যুগোপযোগী না। ব্রেন ওয়াশ করে ওরা রাজনীতিতে ছাত্রদের ফুসলায়। পূর্ব ভাই ওদের কথাই বেঁকে গেছিল। ভাই প্রচুর পরিশ্রমী। ওনারে যখন যেইখানে যাইতে বলছি উনিও গাধার মতো ওইখানে কাটছে, কিন্তু ফলাফল শূন্য। এখন যেই দলে কাজ করতেছে ওই দল ভালো, কিন্তু ওই সাবেক দলের লোকেরা ভালো না বই। এখনও ঢোল পিটায় ভাইয়ের ব্যাপারে মিথ্যা বানোয়াট কথা রটায়। রাজীব বাসালায় ভুল কিছু বলে নাই, যা শুনছিল ওইটাই তোরে হুবহু বলছে। ফ্যাক্ট হইল, শালা একটা ধান্দাবাজ ছিল। তোরা যে পছন্দের ঠেলায় ওই পদক্ষেপ নিব ভাবতেও পারি নাই। বইন, দুলাভাইয়ের বাসায় সবাই গ্রামে যাওয়ার পূর্ব প্রস্তুতি সারতাছে। ভাইরে নিয়ে মাথা ব্যথা নাই। আমারে কি বলছে জানোস? পূর্ব ভাই আগে বলে বাসায় ফিরতো না, বাইরে বাইরে দলের কাজে কামলা দিত। আমার প্রচুর ভয় করতেছে বইন। ভাইয়ের কথা কইতে গেলেই শরীরের লোম দাঁড়ায় যায়। দেখ, এখনো দাঁড়ায় গেছে। আর সহ্য করতে পারলাম না। মাথা নুয়ে ওয়াশরুমে চলে গেলাম। দেয়ালে হাত রেখে মাথা নুয়ে আছি। আমার শরীর কাঁপছে, চোখ থেকে পানি পড়ছে। পূর্বের কথা হয়নি গত 2 দিন। উনি ঠিক আছেন কিনা তাও জানার সৌভাগ্য আমার হয়নি। হাতে কামড় বসিয়ে হু হু করে কেঁদে যাচ্ছি। কান্নার আওয়াজ যেন কোনোভাবে বাইরে না যায়। যত চেষ্টা করছি আমি কাঁদবো না, আমি কাঁদবো না, ততই আমার কান্নার প্রসারতা বাড়ছে। হঠাৎ দরজায় ধাক্কা মেরে মা বলে উঠল, পূর্ণতা, বের হতো একটু, গয়নাগুলো দেখে দে। আংটির মাপটা লাগবে, সোনারও বসে আছে। ঢোক গেলে চোখ মুছে বহু কষ্টে স্বাভাবিক গলায় বলে উঠলাম, বিছানায় রেখে যাও, আসছি। ট্রেনের টিকিট কাল সন্ধ্যার ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি নম্বর ও এবং চেয়ার কোচ সিটের টানা 25 থেকে 36 নম্বর পর্যন্ত বুক। 10টা টিকিটের সদস্য হিসেবে আমি, বাবা, মা, শ্রেয়া, শ্রেয়ার মা, শ্রেয়ার ছোট ভাই আয়মান, আয়মানের মা নুরানি, ওয়াকিল ভাই উঠছেন আমাদের সাথে। ব্যাগ, লাগেজ, বস্তা সহ টোটাল 18টা মালপত্র বোঝাই করে আমরা ট্রেনে উঠেছি। আজ মঙ্গলবার। শুক্রবার বিয়ের দিন তারিখ ধার্য করা হয়েছে। গ্রামে ইতিমধ্যেই হই হই মিছিলে বিয়ের পসরায় লেগে পড়েছে মামা ও খালামণিরা। শুনেছি আনিছা আপু হানিমুন কাটিয়ে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন রাতে। পূর্বের পরিবার নিজেদের 3-4টা গাড়ি করে চলে গিয়েছে গত সোমবার। আমার চেয়ে নানু ভাই খুশিতে পাগল। গ্রামের পরিচিত বন্ধুসুলভ মানুষের নাতির সাথে বিয়ে হচ্ছে। উনি পারেন না 8 গ্রাম শুদ্ধ দাওয়াত করে ফেলেন। ট্রেন গফরগাঁও স্টেশন ছেড়েছে কয়েক মিনিট পূর্বে। জানালার কাছে সিটে হেলে ট্রেনের ঝনঝন শব্দের সাথে রাতের প্রকৃতি এবং চন্দ্রপ্রভা উপভোগ করছি। আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। পাশে মাথা হেলিয়ে ঘুমিয়ে পড়েছে শ্রেয়া। আমার হাতে সাতকাহন উপন্যাস। দীপাবলিকে একটু পরপরই খুলে পড়ছি। রোমাঞ্চকর পরিবেশ। ট্রেনের ভেতরে লাইটটা কোনো কারণে অফ, শুধু চাঁদের আলোয় আবছা দেখা যাচ্ছে ট্রেনের ভেতর। পূর্ব হলে কি করতেন? ওনার কথা ভাবলে চলবে না। উনি দুষ্ট একটা মানুষ। এই সুযোগটা কিভাবে ব্যবহার করতেন উনি ভালো জানেন।
হঠাৎ আমার সাইলেন্ট ফোনটা ভাইব্রেটে বাজতে থাকলে আমি ব্যাগ থেকে ফোন নিয়ে রিসিভ করি। হ্যালো, কে বলছেন? আপনি কি বলছেন? কোথা থেকে বলছেন? কি পরিচয় আপনার? চটপট উগলে দিন তো। শুনছিলেন ফাবিয়া মামার লেখা তোকে ঘিরে গল্প থেকে পর্ব 17, 18, 19, 20 এবং 21। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।